একজন জমিদার, তার ধারণা হয় এই জমিদার বাড়িতে তার পূর্বপুরুষেরা গুপ্তধন রেখে গিয়েছে। এমনকি এক সাধু বাবা, সেও জানে যে এই বাড়িতেই রয়েছে গুপ্তধন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে এত বড় রাজবাড়ি, গুপ্তধনটা রয়েছে কোথায়? নমস্কার, আমরা থিল স্টুডিও। আমাদের আজকের গল্প সুকান্ত দাসের কলমে হারিয়ে যাওয়া গুপ্তধন। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে অর্কজিৎ। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। দেখুন, আপনি যে কথাটা বলছেন এটা করতে গেলে তো আমায় এবং আমার এই বন্ধুকেও যেতে হবে আপনার সঙ্গে। আপনাদের ওই জমিদার বাড়িতে গিয়ে কয়েকদিন থাকতে হবে। না না, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তাছাড়া জমিদার মশাই আমায় সে কথাই বলে পাঠিয়েছেন। আসলে তিনি চাইলেই আপনাকে টেলিফোনে ফোন করতে পারতেন কিংবা চিঠি পাঠাতে পারতেন, তবে ব্যাপারটা তিনি বাইরে পাঁচকান করতে চাইছেন না। আসলে তো আপনি বুঝতেই পারছেন। না বুঝতে পারার মতো কিছুই নেই, তবে ব্যাপারটা বড় অদ্ভুত। না, কোনো ভুল হচ্ছে না তো জমিদার বাবুর? দেখুন, আসল ঘটনা যখন ঘটে তখন আমি সেখানে ছিলাম না। এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। জমিদার মশাই এবং জমিদার বাবুর পুত্রবধূ যার কথা আপনাকে বলেছিলাম, তিনি তখন সেখানে ছিলেন। জমিদার বাবুর ছেলে মানে ওই ছোট বাবু তখন বাড়িতে ছিলেন না। এবার আসলে কি হয়েছে সমস্ত কিছু ওরা দুজনেই ভালোভাবে বলতে পারবেন, আর তার জন্যই আপনাকে। ব্যোমকেশ আমার দিকে তাকাতে আমি বললাম, আমি সঙ্গে যেতেই পারি, কিন্তু তুমি বুঝতেই পারছো বইয়ের দোকানের কাজটা প্রায় শেষ হয়ে এসেছে, সময় লাগবে। তেমন হলে 2 দিন পরেই বেরিয়ে যাওয়া যাক। আপনাদের সময় মতন আপনারা আসুন, আমাদের কোনো আপত্তি নেই। জমিদার মশাই তো সে কথাই বলে দিয়েছেন। তবে আপনি ওখানে না গেলে সমস্ত ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন না, তাই আর কি আপনাকে আসতে বলা হচ্ছে। তার মানে আপনি বলতে চাইছেন ওই বাড়িতে কোথাও একটা গুপ্তধন রয়েছে, অথচ সেই কথা জমিদার মশাই কিংবা তার ছেলে কেউই জানে না। কিন্তু তাহলে বাইরে কেউ সেই ব্যাপারটা জানলো কি করে? ওই যে সাধুর কথা আপনাকে বলেছিলাম না, সেই সাধুই ব্যাপারটা জানিয়েছিল। তবে ওই বাড়িতে গুপ্তধন যে থাকতে পারে তার একটা সম্ভাবনা অনেক আগে থেকেই ছিল। আপনি সেখানে গেলেই বুঝতে পারবেন। আসলে জমিদার বাবুর বাড়িটা তো অনেক পুরনো, কৃষ্ণনগরের এক পুরনো জমিদার সে। তাছাড়া রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে তার পরিবারের বেশ ভালো একটা সম্পর্ক ছিল। তার থেকে বুঝতে পারছেন এখন ওই জমিদারি আর নেই বললেই চলে। তবে তাদের একটা ব্যবসা রয়েছে, সেই ব্যবসা দেখাশোনাও আমাকেই করতে হয়। তবে এই কথা মানতে অস্বীকার করব না যে জমিদার মশাই না থাকলে সে সময় আমি বড় বিপদে পড়ে যেতাম। তাই জমিদার মশাইকে একরকম আমার দাতা বলেই বলতে পারেন। তবে জমিদার মশাইয়ের কিন্তু অর্থের অভাব নেই। এটাই হলো আমাদের দুনিয়ার নিয়ম বিদ্যাধর বাবু, বুঝলেন? যার কাছে আছে সে ভুরি ভুরি পায়, আর যার কাছে নেই সে কিছুই পায় না। অবস্থাটা দেখছেন তো? আমাদের দেশের অবস্থার কথা বলছেন? সবই তো জানি ব্যোমকেশ বাবু, কিন্তু কি বলি বলুন তো? আমাদের হাতে তো কিছু নেই। এই এমন ভাবে চারিদিকে যা শুরু হয়েছে তাতে পথে ঘাটে বের হতে ভয় হয়। কখন কি হবে বলা তো যায় না। দেশের অবস্থাটা একদমই খারাপের দিকে যাচ্ছে, মানুষও মারা যাচ্ছে। এই সময় কলকাতা ছেড়ে বেরোতে টিকার ভরসা পাই না। আচ্ছা ঠিক আছে, আপনার যখন এতটাই প্রয়োজন তখন আমরা নিশ্চয়ই যাব। বিশেষ করে জমিদার বাবু যখন আমাদেরকে ডেকে পাঠিয়েছেন, তার কাছে যাওয়াটা প্রয়োজন। তবে একটা কথা বিদ্যাধর বাবু, 2-1 দিনের মধ্যে কিন্তু যাওয়াটা সম্ভব হবে না। আসলে ওখানে গেলে তো 2-1 দিনে আমরা ফিরে আসতে পারবো না, থাকতে হবে। আমি আর অজিত যদি বাড়ির বাইরে থাকি তাহলে আমার স্ত্রী সত্য বাড়িতে একা থাকবে। তাকে সব বুঝিয়ে দিয়েই তারপরে আমি আসি। তিনি জমিদারের ম্যানেজার। তার কথাবার্তা এবং চলচালনের সমস্ত ব্যাপারটাই যেন একটু স্পষ্ট হয়ে ওঠে। তবে ভদ্রলোক নম্র, কথাবার্তাও বেশ সুন্দর করে বলেন। প্রায় 6 ফুটের কাছাকাছি, গায়ের রং শ্যামলা, একটু মোটা, লম্বা নাক, আর নাকের তলায় একটু গোঁফও রয়েছে। বয়স ওই 35-এর ঘরে হবে। ভদ্রলোক অবিবাহিত,
পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। একটা বিশেষ কারণে সে ব্যাপারটা কিছুই খুলে বলেনি। এক কথায় বলা যেতে পারে বিদ্যাধরবাবু জমিদার বাড়ির একজন লোক। এতটা দূর থেকে এসেছেন, তাই ব্যোমকেশ তাকে দুপুরে খাওয়ার জন্য অনুরোধ করেছিল। কিন্তু সে কথায় তিনি বললেন, আচ্ছা ব্যোমকেশবাবু, আমাকে একটু ক্ষমা করবেন। আমায় যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়তে হবে। দেরি করলে না অনেকটা দেরি হয়ে যাবে। ওদিকে আরো অনেক কাজ রয়েছে। তাছাড়া কলকাতাতেও আমার একটা কাজ আছে। মাঝে মাঝে আমি কলকাতায় আসি। ওই জমিদার বাড়ির বেশ কিছু জিনিসপত্র বিষয়ে আমায় মাথা ঘামাতে হয়। তাছাড়া ওই যে বললাম ব্যবসা, সেই কারণেই আমায় এখন না একটু বেরোতে হবে। কিন্তু বিদ্যাধরবাবু, আপনি যে ফিরছেন, আমাদের তো ঠিকানাটাই দিয়ে গেলেন না। ঠিকানাটা না দিলে আমরা কি করে যাব বলুন তো? না না, তাতে কোনো আপত্তি হবে না। আপনি যেদিন যাবেন আমায় একটা টেলিফোন করে দেবেন, আর না হলে একটা চিঠি লিখবেন, তাতেই হবে। আমি স্টেশনে আপনার জন্য গাড়ি পাঠিয়ে দেবো। তবে হ্যাঁ, ওই সম্প্রতি এদিকে রেলগাড়ি মাঝে মাঝে দেরি করছে, তাই একটু সাবধান। আর বেরোলে না সকাল সকাল বেরিয়ে পড়বেন। আপনি পরশুদিনেই ব্যবস্থা করুন। পরশুদিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়ব। দুপুরের আগে আপনি স্টেশনে গাড়ি তৈরি রাখবেন। আপনি আসবেন কি? হ্যাঁ, যদি সম্ভব হয় তাহলে আমিই আসবো। আরও একটা বিশেষ কাজ রয়েছে। তবে এখন চলি, না হলে ওদিকে না দেরি হয়ে যাবে। বিদ্যাধরবাবু নমস্কার করে বেরিয়ে গেলেন। একটু পরেই বৌঠান এসে ঘরে ঢুকল। ব্যোমকেশ যেন কিছুই হয়নি এমনভাবে জানলার দিকে তাকিয়ে গুনগুন করে কি একটা যেন কানে সুর ভাসতে লাগলো। তাই দেখে বৌঠান বলল, কি ব্যাপার বলো তো? ওই লোকটা কোথায় যাওয়ার কথা বলছিল? আরে তেমন কিছু না, ওই কৃষ্ণনগরে কোনো এক জমিদার বাড়ি থেকে এসেছিল। কি একটা সমস্যায় পড়েছিল তাই। তবে সে সমস্যার সমাধান হয়ে গেছে। আসলে অনেকেই ভাবে কিছু হলে আমার কাছে এলেই আমি তাদের সঙ্গে যাব সব জায়গায়। কি আর যাওয়ার প্রয়োজন পড়ে বলো? ছোটোখাটো একটা চুরির ব্যাপার, সেটাই এমনিই সমাধান হয়ে যাবে। পুলিশ আজকাল যেভাবে কাজ করে। বৌঠান কিছু একটা বলতে গিয়েও তারপর দরজার দিকে এগিয়ে গেল। কথাটা বদলে নিয়ে বলল, তুমি কি মনে করো আমি কিছুই শুনতে পাইনি? সবটাই আমি শুনতে পেয়েছি। আরেকটা কথা, যদি তোমার কৃষ্ণনগরে যাওয়ার থাকে তাহলে তুমি যেতে পারো। আমার কাছে মিথ্যে বলে লুকোনোর কোনো প্রয়োজন নেই। লোকটা যখন তোমার কাছে এত দূর থেকে এসেছে, আর বিশেষ করে জমিদার বাড়ি থেকে এসেছে, তাহলে সেখানে তোমার যাওয়া উচিত বলেই আমার মনে হয়। ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, দেখেছ অজিত, এই কারণেই বলি, এই সত্যর কাছ থেকে আমার এখনও গোয়েন্দাগিরি শেখা বাকি আছে। এখনও কিছুই বলিনি, অথচ সব কিছুই বাইরে থেকে আড়ি পেতে শুনতে পেয়ে গেছে। আরে এইভাবে আড়ি পেতে শোনাটা তো আমি সত্যর কাছ থেকেই শিখেছি। এই কথায় বৌঠান কেমন যেন লজ্জা পেয়ে তাড়াতাড়ি বলল, মোটেই আমি আড়ি পাতিনি। আমি সামনের সিঁড়ির ঘরের দিকে যাচ্ছিলাম, তখনই শুনতে পেয়েছি। কিন্তু ভদ্রলোকের সমস্যাটা কি? ব্যোমকেশ চুপ করে আছে দেখে আমি নিজেই বললাম, জানি না বৌঠান, এই ভদ্রলোক এসেছেন জমিদার বাড়ি থেকে। সেই জমিদারের গুপ্তধন বা ওই জাতীয় কিছু একটা নিয়ে কথা বলছিলেন। সমস্ত কথা তিনি খুলে বললেন না, বললেন ওখানে গেলে জমিদার মশাই সমস্ত কথা বলবেন, তাই আর কি। আবার গুপ্তধন? আবার গুপ্তধন মানে? এই তো, তুমি আগের বছরই তো মনে হয়, হ্যাঁ, বর্ধমানের কাছে কোথায় গিয়েছিলে না? একটা গুপ্তধনের কেস এসেছিল বলে মনে হয়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তবে অনেকদিন আগের কথা তো, তাই ভুলে গিয়েছিলাম। সে যাই হোক, আজ বিকেলের দিকে আমি একটু বেরোচ্ছি। বৌঠানের মুখে কেমন যেন কালো ছায়া নেমে এলো। একটু চিন্তিত গলায় বৌঠান বলল, বাইরের অবস্থা ভালো নয় আজকে। পুলিশ এসেছিল সামনের রাস্তায়। এর মধ্যে তো আমরা আর... দেশের অবস্থা, বিশেষ করে কলকাতার অবস্থাটা সেরকম ভালো নয়, সে কথা আমি জানি সত্য। কিন্তু তাই বলে তো আর এইভাবে ঘরে চুপ করে বসে থাকা যাবে না। তাছাড়া অজিতেরও বইয়ের দোকানের কাজ প্রায় সম্পন্ন হয়ে এসেছে, তা সেটা একটু দেখাশোনা করে আসি। এখন কাজকর্ম তো সম্পূর্ণভাবে বন্ধ রাখতেই হবে, অন্তত মাস কয়েক। একবার মিটিয়ে না এলে তো আর হয় না। তোমরা যে কদিন থাকবে না, সে কদিন না হয় আমি তাহলে দাদার কাছ থেকে ঘুরে আসি। পুটিরামকে সঙ্গে নিয়ে যাব। সে একা বাড়িতে থেকে কি করবে? এই সময় তাকে একা বাড়িতে রাখতে ভরসা হয় না। তোমার দাদার কাছে যাওয়ার কথা তো আমি আগেই বলতাম,
তবে পুটিরামকে নিয়েই চিন্তায় ছিলাম। তাহলে তো বেশ ভালোই হলো। তুমি তাহলে কালই বেরিয়ে পড়ো, বুঝলে? পরশু জমিদার বাড়িতে যাব বলে কথা দিয়েছি। তাহলে ব্যাপারটা ভালোই ভালোই হয়ে যাক। তোমায় কাল দাদার বাড়িতে দিয়ে আসি, তারপর না হয়। পরদিন সকালে ব্যোমকেশ বৌঠানকে আর পুটিরামকে নিয়ে বেরিয়ে পড়ল। গাড়ি ভাড়া করা হয়েছিল। সেই গাড়িতে করেই দাদার বাড়িতে নামিয়ে দিয়ে আবার ব্যোমকেশ ফিরে এলো সন্ধ্যের দিকে। বিরক্ত মুখে বলল, একেবারে ছাড়তেই চাই না। কতবার করে বললাম তুমি একা বাড়িতে আছো, তো তুমি দুপুরে খেয়েছো কিছু? বৌঠান বোধহয় এমনটা হবে জানতই, তাই আমাদের জন্য রান্না করেই রেখেছিল। দুপুরের এমনকি রাতেরও রান্না করা আছে, আমাদের কোনো অসুবিধা হবে না। তা কাল সকালে বেরোবে তো? বেরোবো তো, কিন্তু কেসটা যে বড়ই অদ্ভুত। তোমার কি মনে হয় ওই সাধু কি সত্যি কথাই বলেছিল, নাকি কোনোভাবে সেই সাধু কথাটা বলেছিল, তারপর যখন বুঝতে পেরেছে তখন আর কিছু করার নেই? দেখো, এই ব্যাপারে জমিদার মশাইয়ের সঙ্গে কথা না বলে কিছু আন্দাজ করাটা ঠিক হবে না। তাছাড়া সে সময় তিনি ছিলেনও না। তাই আমার মনে হয় যাদের সঙ্গে সাধুর কথা হয়েছে তাদের সাথেই কথা বলাটা ভালো। বেশ, তাহলে আর কি, আজ আর কোথাও বেড়াতে হবে না। সকাল সকাল না হয় বেরিয়ে পড়ব। নতুন জায়গায় দিনের আলো থাকতে থাকতে যাওয়াটাই ভালো। অনেক সকালেই বেরিয়েছিলাম, ভেবেছিলাম দুপুরের আগেই হয়তো পৌঁছে যাব, কিন্তু পথে অনেকটা যানজটের জন্য দেরি হয়ে গেল। রেলে কি একটা যেন ঝামেলা হয়েছিল, তাতে অনেকটা সময় চলে গেছে। যখন আমরা স্টেশনে গিয়ে নামলাম তখন প্রায় দুপুর গড়িয়ে এসেছে। ভাগ্যিস বিদ্যাধরবাবু নিজেই গাড়ি নিয়ে এসেছিলেন, তাছাড়া তিনি স্টেশনের কাছেই ছিলেন। আমাদের এতটা দেরি হওয়ায় আর বিশেষ করে দুপুর পেরিয়ে যাওয়ায় তিনি আমাদের কোনো কথাই শুনলেন না। আমরা ঘোড়ার গাড়িতে বসতেই সঙ্গে সঙ্গে রওনা দিলেন জমিদার বাড়ির উদ্দেশ্যে, কিন্তু জমিদার বাড়ির বেশ ভেতরের দিকে। পথ চলতে চলতে একসময় ব্যোমকেশ বলল, স্টেশন থেকে তো বেশ খানিকটা দূরেই অনেকক্ষণ আমরা এলাম। যতটা পথ আমরা এসেছি তার চেয়েও বেশ দূরে জমিদার বাড়ি। এখন অর্ধেকটার মতো এসেছি আমরা। এই কারণেই আপনাকে বলেছিলাম দাঁড়িয়ে না থাকলে আপনার এখান থেকে পৌঁছতে বেশ সমস্যা হতো। আচ্ছা, জমিদার বাড়িতে আপনারা ছাড়া আর কেউ থাকে না? হ্যাঁ, কাজের লোক আছে কয়েকজন, তাছাড়া জমিদার বাবুর আশ্রিত দুজন রয়েছে। তবে বাইরের লোকজন মাঝে মাঝে আসে। যেদিকটার কথা বলছি সেদিকটা এখনো বেশ গ্রাম বলতে পারেন। সেখানকার লোকজন মাঝে মাঝে জমিদার বাড়িতে অকারণেই আসে। তাদের মধ্যে অনেককেই আবার জমিদার বাবু নিজের বাড়িতে মাঝে মাঝে আশ্রয় দেয়। এমনকি তার জন্য জমিদার বাড়িতে একটা আলাদা বড় ঘরের ব্যবস্থাও করা আছে। মানে সে অনেক ব্যাপার, আপনি গেলে বুঝতে পারবেন। জমিদারবাবু কি শুধু এই গুপ্তধনের জন্যই আমাদের ডেকে পাঠিয়েছেন? তাছাড়া আর অন্য কোনো ব্যাপার নেই তো? না না, সে কথা আমি বলতে পারবো না। তবে দুদিন আগে, মানে আপনার বাড়িতে যেদিন গেলাম সেদিন রাতের দিকেই জমিদার বাবুর পুত্রবধূ, মানে ওই ছোটবাবুর স্ত্রী, রাতের বেলা বেশ ভয় পেয়েছিল। এ কথায় আমি আর ব্যোমকেশ দুজনেই মুখ চাওয়াচাই করলাম। ব্যোমকেশ বলল, ভয় পেয়েছিল? কিন্তু কেন? আমি আসলে সে কথা বলতে পারবো না, তবে ভয় পেয়েছিল সেটুকু শুনেছি। কাল বিকেল থেকে আমি ছিলাম না, আজ সকালে এসেছি আপনাকে নিয়ে যাব বলে। তবে আমি যতটা জানি ওই ছোটবাবুর স্ত্রী, মানে ছোট মা, কিন্তু এত সহজে ভয় পান না। আপনাদের জমিদার বাড়িটা যে অনেক দূরে সেটা বুঝতেই পারছি, আরও অনেকটা সময় লাগবে। আচ্ছা, এর মধ্যে আপনি জমিদার মশাই কিংবা তার ব্যাপারে কিছু বলতে পারেন যেটা আমাদের কাজে লাগবে? অজিত, এখন বাদ দাও এসব কথা, বড্ড খিদে পেয়েছে। এখন এই সমস্ত কথা আলোচনা করে আর কোনো লাভ নেই। প্রথমে জমিদার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি। বিদ্যাধরবাবু, আশা করি আপনি এই কথাগুলোতে অসন্তুষ্ট হবেন না। বুঝতেই পারছেন, সেই সকালে বেরোনো হয়েছে। কথাগুলো ব্যোমকেশ হাসতে হাসতেই বলল। বিদ্যাধরবাবু সে কথা শুনে সামান্য হেসে ফেললেন। এর ফাঁকে ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় আমাকে চুপ করে থাকতে বলল। আমরা যখন গিয়ে পৌঁছলাম তখন দুপুর পেরিয়ে প্রায় বিকেল হতে শুরু করেছে। আমাদের গাড়িটা গেটের সামনে থামতেই ভেতর থেকে একজন বেরিয়ে এলো। সে বোধহয় আমাদের জন্যই অপেক্ষা করছিল। তাড়াতাড়ি গেট খুলে দিতে গাড়িটা একদম বাড়ির ভেতরে গিয়ে ঢুকলো। আর তখনই দেখতে পেলাম জমিদার বাড়িটা। যতটা বড় আমরা আশা করেছিলাম তার থেকেও অনেক বড় এই জমিদার বাড়ি। সামনে বেশ খানিকটা প্রশস্ত ফাঁকা জায়গা। সামনের দিকে একসময় বোধহয় বড় বাগান গোছের কিছু একটা ছিল, এখনও আছে, তবে আগের মতো সাজানো গোছানো নয়। সামনে ফাঁকা জায়গায় এপাশে ওপাশে শক্ত পাথরের জমি,
আর তারই মধ্যে দু একটা বড় বড় গাছ এখানে ওখানে লাগানো রয়েছে। এমন অদ্ভুতভাবে গাছ লাগাতে এর আগে বোধহয় আমি কোথাও দেখিনি। জমিদার বাড়ির সামনের বিশেষ কারণেই ফাঁকা থাকে। জমিদার বাড়ির সামনেটা বিশেষ কারণেই ফাঁকা থাকে। আমাদের গাড়িটা একদম সামনে গিয়ে দাঁড়ালো। যে লোকটা গেট খুলতে এসেছিল সে এগিয়ে এসে বলল, ম্যানেজার বাবু, আরে মাধব কখন বেরিয়েছে, এখনো ফেরেনি, কোথায় গেল যে? তাকে আমি পাঠিয়েছি, চলে আসবে। বড়বাবু ঘরে আছেন তো? বড়বাবু আর কোথায় যাবে, ওনারা বোধহয় কলকাতা থেকে এসেছেন, তাই না? মানে ওই যাদের আসার কথা ছিল ওনারা তো। বিদ্যাধর মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই লোকটা আমাদের দিকে এগিয়ে এসে আমাদের নমস্কার করল। তার গা খালি, গায়ে একটা পইতে ঝুলছে, কলার ওপর ঝুলিয়ে রাখায় একটি গামছা। সেই গামছা নামিয়ে মুখ মুছতে মুছতে সে আমাদের দিকে তাকিয়ে বলল, নমস্কার বন্ধুরা, আমি এ বাড়ির কাজের লোক রামধন। আপনারা আসবেন বলে আমি সকাল থেকে অপেক্ষা করছি। রান্নাবান্না সব হয়ে গেছে, আশা করি খিদেও পেয়েছে। আগে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নিন, তারপর না হয় সমস্ত কথা হবে। বড়বাবু এখন ঘুমোচ্ছেন। এখন তো বিকেল হয়ে গেছে, এখনো ঘুমোচ্ছেন? তার মানে জমিদার মশাইয়ের কি শরীর বেশ কয়েকদিন থেকেই খারাপ যাচ্ছে, তবে সেটা ব্যাপার নয়। এ সময় জমিদার মশাই একটু ঘুমোন, রাতের দিকে ভালো ঘুমটা হয় না তো। আপনারা একটা কাজ করুন, আপনাদের থাকার ব্যবস্থা আমরা দোতলায় করেছি, দোতলার ঘরেই থাকুন, সেখানেই আপনাদের খাবার দেওয়া হবে। আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম রামধনের পিছু পিছু। হাত মুখ ধুয়ে তারপর আমাদের নিজেদের ঘরেই খাবার দেওয়া হলো। বাড়িটার একটা বর্ণনা দেওয়া দরকার। ফাঁকা জায়গায় বড় বড় কয়েকটা গাছ লাগানো রয়েছে। তার একটু সামনের দিকে এলেই একটা ফাঁকা জমি, সেখানে ঘাস পর্যন্তও জন্মেছে। এক পাশ দিয়ে ছোট মাটির হেঁটে চলা পথ। বাড়িটা দোতলা ও বেশ বড়, ওপরতলা ও নিচের তলা মিলিয়ে বেশ অনেকগুলো ঘর। আমার তো একবার দেখে মনে হলো ওপরতলায় পাশাপাশি 5টা ঘর রয়েছে। তাছাড়া জমিদার বাড়ির এক পাশে ডান দিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, সেখানে একটা বড় ঘরের পাশাপাশি দুটো ঘর, একটা বড় ও একটা ছোট ঘর বলে মনে হলো। ছোটটা রান্নাঘর। আমরা দোতলার শেষের দিকে দ্বিতীয় ঘরে ছিলাম। খেতে বসে দেখলাম বেশ ছোট চালের ভাত, মুগের ডাল, ভাজা মাছ, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি এবং আবহাওয়ায় একটু গরম রয়েছে বলে তাই বোধহয় শেষ পাতে দইও এসে পড়ল। খাবারের পরে ছোট্ট একটা বাক্সের মধ্যে সাজা পান দিয়ে গিয়েছিল রামধন। পান আমি কিংবা ব্যোমকেশ কেউই খেলাম না। খাওয়া দাওয়ার পরে একটু গড়িয়ে নিতে চাইল ব্যোমকেশ। আসলে মাস কয়েক ধরে তার হাতে কোনো কেস নেই। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমানোর একটা অভ্যাস হয়ে গিয়েছে আমাদের। তাই বিদ্যাধরবাবু যখন এসে দেখলেন যে আমরা গড়িয়ে নিচ্ছি, তখন তিনি বললেন, বড়বাবু উঠেছেন, তার সঙ্গে কথা বলেছি। তিনি বললেন যে আপনারা একটু বিশ্রাম নিন, তারপর সন্ধ্যের দিকে বড়বাবুর ঘরে আপনাদের নিয়ে যাব। সত্যি বলতে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাছাড়া ভরপেট খাওয়ার পরে আর কিছু করতে ইচ্ছে করছিল না। বিছানাটা বেশ লম্বা, নরম বিছানা। বিছানায় শুয়ে পড়ার একটু পরেই ঘুম এসে গেল। বেশ কিছুক্ষণ ঘুমিয়ে যখন উঠলাম তখন সন্ধ্যা। ব্যোমকেশের ডাকেই ঘুম ভেঙে গেল। ব্যোমকেশ বলল, অজিত, উঠে পড়ো, জমিদার মশাইয়ের ঘরে যেতে হবে। ব্যোমকেশ, জমিদার মশাইয়ের সঙ্গে কথা বলতে যাব এখন। আচ্ছা, জমিদার মশাইয়ের নাম কি? তার সঙ্গে এর আগে তো আমাদের দেখা হয়নি। আর জমিদার মশাইয়ের ছেলে কিংবা আরও কারোর সাথে কি কথা হয়েছে? আরে না, কারোর সঙ্গে দেখা হয়নি। তবে বোধহয় 2-1বার আমি জমিদার মশাইয়ের ছেলে এবং পুত্রবধূর গলা শুনতে পেয়েছি। আর এখনো আমি দোতলা থেকে নিচে নামিনি একবারও। দোতলায় তো অনেকগুলো ঘর রয়েছে, তার মধ্যেই কি? ঠিক তখনই বিদ্যাধরবাবু আমাদের দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজাটা ভিজিয়ে রাখা ছিল। দরজার উপর ধাক্কা দিয়ে তিনি বললেন, হ্যাঁ ব্যোমকেশবাবু, ওই ভেতরে আসবো? বিদ্যাধরবাবু আমাদের নিয়ে গেলেন। জমিদার মশাইয়ের ঘর একদম শেষের দিকের 2 নম্বর ঘরে থাকতেন। আমরা ঘরে ঢুকতেই তিনি হেসে আমাদের নমস্কার করলেন। ভদ্রলোকের চেহারা বেশ ফর্সা, চেহারার দিক দিয়ে সে লম্বা। মাথার সমস্ত চুল এখন সাদা হয়ে গিয়েছে। গোঁফ, দাড়ি, এমনকি ভুরু পর্যন্তও সাদা। গলায় জড়িয়ে রাখায় একটি খয়েরি রঙের পুঁথির মালা। মুখে একটা শান্ত হাসি। আমাদের দেখে নিয়ে তিনি বললেন, আপনাদের মধ্যে বোধহয় আপনি ব্যোমকেশ, আর আপনি ব্যোমকেশ বাবুর বন্ধু অজিত বাবু। আসুন আসুন, ক্ষমা করবেন,
আসলে দুপুরের দিকে একটু চোখ লেগে গিয়েছিল। একবার ঘুমোলে সহজে ঘুম ভাঙতে চায় না। বয়স হচ্ছে তো, তাই রাতের দিকে ঘুমটা ভালোভাবে হয় না। তবে আমার এখনো মনে হচ্ছে আপনার ঘুমটা বোধহয় ভালোভাবে হয়নি, কোনো কারণে আপনার ঘুমটা ভেঙে গিয়েছে। ঠিকই বলেছেন। আসলে বিকেলের দিকে এদিকটায় বড় গাছগুলোতে পাখি এসে বসে, তাদের শব্দে অনেক সময় ঘুম ভেঙে যায়। আপনারা তো সেই শব্দ শুনতে পেয়েছেন বোধহয়। পাখির শব্দের কথাটা এখানে বলা দরকার। ঘুম ভাঙার আগে থেকেই শব্দটা শুনতে পাচ্ছিলাম। ঘুম ভাঙার পরেও আবার সেই কিচিরমিচির শব্দ শুনলাম। বাড়ির পেছনের দিকে যে একটা বড় অতি পুরনো বটগাছ রয়েছে সেটা কিন্তু দেখতে পাইনি। এমনভাবে বাড়ির মধ্যে বটগাছ এর আগে খুব একটা দেখিনি। সে শব্দ তখনও ভেসে আসছিল। বিদ্যাধরবাবু আমাদের ঘরে বসার ব্যবস্থা করে দিয়ে চলে গেলেন। জমিদার মশাই এ কথা ও কথা বলার পর বললেন, আশা করি বিদ্যাধর আপনাকে সমস্ত কথায় অল্প অল্প বলেছে। সমস্ত কথায় আপনাকে আমি বলবো নতুন করে। আসলে এমন একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে যে আমি কাউকে সব কিছু খুলে বলতে পারছি না। আপনাকে চিন্তা করতে হবে না জমিদার মশাই, আমার দ্বারা যেটুকু সম্ভব আমি অবশ্যই সাহায্য করব। আপনি সমস্ত কথা আমায় খুলে বলুন। রাজা কৃষ্ণচন্দ্রের কথা আপনি অবশ্যই শুনেছেন। রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে আমাদের এই বংশের এক পূর্বপুরুষের বেশ ভালো সম্পর্ক ছিল। সেই রাজার সূত্রেই আমাদের ব্যবসা আর জমিদারি তারপরে বেড়ে উঠেছিল বেশ খানিকটা। তবে আমার ঠাকুরদার সময় থেকে জমিদারির ব্যবস্থার শাসন ক্রমে কমে আসছিল। আমাদের তখন কাঠের ব্যবসা ছিল, সেই ব্যবসা এখন রয়েছে, তবে তা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই সমস্ত কিছুই দেখাশোনা করে বিদ্যাধর। তবে আমার পূর্বপুরুষেরা যে অর্থ আমাদের জন্য রেখে গেছে তাতেই আমাদের এর পরের 3 পুরুষ পায়ের উপর পা তুলে বসে খেতে পারবে। তবে সে সমস্ততে আমি একদমই পক্ষপাতী নই। কুবেরের ধনও একদিন শেষ হয়ে যায়। এ ব্যবসাটা ভালোভাবেই আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। এখন তার সমস্তটাই আমার ছেলে আর ওই বিদ্যাধর দেখে। দেখছেন, আমার নামটাই আপনাকে বলা হয়নি। আমার নাম হচ্ছে মদন মোহন রায়। আমার ছেলের নাম কৃষ্ণমোহন রায়। আমার ছেলেকে কিংবা বৌমাকে আপনি হয়তো দেখেননি। তার নাম জানকী। বেশ কিছুদিন আগের কথা। আমি এখন বেশিরভাগ সময় বাড়িতেই থাকি, নিজের ঘরেই থাকি। বুঝতেই পারছেন, আমার বৌমা এবং বাড়ির কাজের লোকেরা যারা রয়েছে তারা এই বাড়িতে ছিল। আমার ছেলে কৃষ্ণ কোথায় একটা বেরিয়েছিল। বিদ্যাধর বাড়িতে ছিল না। সে সময় বাড়ির দরজায় এক সাধু আসে। আমাদের বাড়ির পিছনের দিকে বড় একটা ঘর দেখেছেন নিশ্চয়ই। সেইখানে বাইরে থেকে আসা সাধু সন্ত কিংবা যারা অতিথি হয়ে আমাদের বাড়ির মধ্যে মাঝে মাঝে আসে, তাদের খাবার আর থাকার ব্যবস্থা করা হয়। সেই সাধুকে সেখানে এনে পেট ভরে খাওয়ানো হয় এবং তারপর তার বিশ্রামের ব্যবস্থাও করে দেওয়া হয়। সেই সাধু আমাদের আপ্যায়নে সন্তুষ্ট হয়। তার সঙ্গে আমি বিকেলের দিকে তার ঘরে সাক্ষাৎ করি। এ কথা ও কথার সাথে সাথে আমার পূর্বপুরুষের কথা শুনে আমার হাত দেখতে চায় তিনি। আমি তাকে আমার হাত দেখাই এবং তারপরে সে জানায় আমার গুপ্তধন প্রাপ্তি আছে। এ বাড়িতেই কোথাও গুপ্তধন রয়েছে। সেই গুপ্তধন প্রাপ্তির যোগ আমার রয়েছে। ব্যোমকেশ জমিদার মশাইকে একবারের জন্য আটকালো। সে জিজ্ঞাসা করল, এই গুপ্তধনের ব্যাপারটা সে আগে কখনো জানতো কিনা, বা গুপ্তধন যে আগে থেকে ছিল সে ব্যাপারে কি তার কোনো ধারণা ছিল? এর উত্তরে জমিদার মশাই বললেন, কানাঘুষো অনেক কিছুই শুনেছিলাম। অনেক কিছুই শুনেছি যে বাড়িতে কোথাও থাকতে পারে, কিন্তু সেসব নিয়ে কখনো আমি অত মাথা টাথা ঘামাইনি। তবে সাধুর কথাই সেই কথা আমার মনে পড়ে যায়। মৃত্যুর আগে বাবা এই সমস্ত কথা মাঝে মাঝে বলতেন। ভেবেছিলাম মৃত্যুর আগে মানুষ তো অনেক কিছুই বলে, তিনি হয়তো তেমন কথাই বলছেন। কিন্তু সাধুর কথা শুনে
আমার সে কথা মনে পড়ে। সাধুকে সবকিছু খুলে বললাম। তোর হাতে তো গুপ্তধনের যোগ রয়েছে আমি দেখতে পাচ্ছি, তবে কিছু কাজ করতে পারলে তাহলেই তোর গুপ্তধন প্রাপ্তি হবে। তবে আমি তোর সে কাজে সাহায্য করতে পারি, কিন্তু আমার একটা জিনিস চাই। কি চাই বলুন? আপনার যেটুকু আপ্যায়ন করা যায় আমি তা করেছি। যদি কোথাও ত্রুটি থেকে থাকে তাহলে আপনি আমায় তা বলতে পারেন। তোদের এই গ্রামে এক বাড়িতে আমি আজ সকালেই আশ্রয় নিয়েছিলাম। সে বাড়িতে আমি একটি মেয়েকে দেখেছি, তার বয়স সবে 16 হয়েছে। সাধনার জন্য সে উপযুক্ত। আমি এখান থেকে সাধনার জন্য বা কোনো এক শ্মশানে আশ্রয় নেব। আমি সেই মেয়েটিকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। সে প্রস্তাব আমি তাকে দিয়েছিলাম, কিন্তু সে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। তুই তার সঙ্গে কথা বলে ওই মেয়েটিকে আমার সঙ্গে পাঠাবার ব্যবস্থা কর, বুঝলি? একই কথা, পরিবারের সাথে যদি আপনার কথা হয়ে থাকে এবং তারা রাজি না হয় তাহলে সেখানে আমি কি করতে পারি বলুন তো সাধু বাবা? আর তাছাড়া কেউ তার পরিবারের মেয়েকে এভাবে সাধনার জন্য আপনার সঙ্গে দেবে বলে তো মনে হয় না। এক কথায় সাধু বাবা বোধহয় আমার ওপরে সন্তুষ্ট হলো। চুপ করে বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর তার মুখে রাগ পরিস্ফুট হলো। ভেবেছিলাম তাকে সেই গুপ্তধনের খোঁজ আমি দিয়ে যাব, তা খুঁজে পাওয়ার কোনো উপায় বাতলে দিয়ে যাব, কিন্তু তুই যখন আমার কথা রাখলি না, তাহলে আমি তার খোঁজ তোকে দেব না। তুই আমার সেবা করেছিস, তাই তোর কোনো ক্ষতি আমি চাইব না। তবে তবে তুই সেই গুপ্তধন এত সহজে খুঁজে পাবি না, এবং তোর পরিবারের কারোর হাত ধরে সে কাজ হবে না। এরপরে সেই সাধু এখান থেকে চলে গেল, আর একটুও অপেক্ষা করলো না আমার জন্য। আমার বৌমা এসেছিল তার কাছে, তাকে অনুরোধ করেছিল এভাবে রুষ্ট হয়ে আমার বাড়ি থেকে না যেতে, কিন্তু সে তার কোনো কথাই শুনল না। তার মানে সেই সাধুর কথাই আপনি মনে করছেন আপনার বাড়িতে কোথাও গুপ্তধন আছে, এবং সেই সাধু চলে যাওয়ার সময় সেই কথা বলে গিয়েছে। তাই আপনি মনে করছেন আপনার বাড়ির কারোর সাহায্যে সেটা আপনি খুঁজে পাবেন না। ব্যোমকেশ বাবু, আপনি এখনো আমার বাড়িটা ভালোভাবে দেখেননি। আমার বাড়ির পিছনের দিকে ওই যে দুটো ঘর রয়েছে, তার পাশে একটা মন্দির আছে। সেখানে রাধা কৃষ্ণ পুজো হয়। আমাদের বাড়িতে সবাই কিন্তু ঈশ্বর ভক্ত, তাই সাধু সন্তদের কথা আমরা খুবই বিশ্বাস করি এবং মেনে চলি। আমার পরিবারের এক গুরুদেব আছে, তিনিও আমাদের মাঝে মাঝে সাহায্য করেন। তার সাথে এ ব্যাপারে কথা বলা সম্ভব হয়নি, তার খোঁজও আমি পাইনি। তবে সেই গুরুদেবও কিন্তু আমায় একবার বলেছিলেন আমার বাড়িতে গুপ্তধন থাকার একটা সম্ভাবনা রয়েছে। এতক্ষণ পরে একভাবে জমিদার মশাইয়ের কথা শুনে চলেছিলাম। তারপর ঘরের মধ্যে চারিদিকে তাকিয়ে দেখলাম একটা বড় পালঙ্ক আর একপাশে মস্ত বড় একটা জানালা। ঘরের মধ্যে আসবাবের আধিক্য নেই, শুধু রয়েছে একটা চেয়ার, একটা টেবিল, আর তার উপরে রয়েছে কিছু বইপত্র। একপাশে একটি কাঠের আলমারিও রয়েছে, জলের গ্লাস, জগ এবং যা যা প্রয়োজন। অতিরিক্ত কিছু না থাকলেও যা যা রয়েছে তাতেই অর্থের চাপ সুস্পষ্ট। এমন পালঙ্ক আমি খুব কমই দেখেছি। জমিদার মশাই কথাগুলো বলে চুপ করেছিলেন ব্যোমকেশের কথা শোনার জন্য। এবার ব্যোমকেশ বলল, দেখুন জমিদার মশাই, আপনি যে কথা বলছেন তার যেমন সম্ভাবনা রয়েছে, আবার সেটা না থাকার কিংবা না পাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। আশা করি আপনি বুঝতেই পারছেন। আপনার ঠিক কখন নিজে থেকে এমন মনে হয়েছে যে আপনার বাড়িতে গুপ্তধন আছে? আমি তো বললাম আপনাকে। তবে আমার ছেলে কৃষ্ণ কিন্তু বলেছেন সাধু বাবার কথা মিথ্যে নাও হতে পারে, কারণ তার মনে হয় এ বাড়িতে কোথাও কিছু একটা আছে। আসলে আমার বাবার ঘরের জিনিসপত্র এবং সমস্ত কিছু আগুন লেগে পুড়ে গিয়েছিল। বাবা মারা যায় প্রায় বছর 10 আগে। সে সময় বাবা ব্যবসার কাজের সাথে সাথে নিজের জন্য ডায়েরি লেখা অভ্যাস করেছিল। যদিও সেই অভ্যাস আমার নেই, সে ডায়েরি আমার ছেলে মাঝে মাঝে পড়তো এবং তার সঙ্গে আমার বাবার বেশ খানিকটা সময় কাটতো তাতে।
তাই আমার ছেলে ও বিষয়ে অনেকটা ভালোভাবে বলতে পারবে। আপনার ছেলে কৃষ্ণমোহন বাবুর সঙ্গে কখন কথা বলা যাবে? আমার কাজেই সে বেরিয়েছে, সে ফিরে এলে তখন তার সঙ্গে কথা বলা যাবে। সন্ধ্যার একটু পরেই সে ফিরে আসবে। এই তথ্য ছাড়া আর অন্য কিছু? মানে আমি বলতে চাইছি, গুপ্তধনের ব্যাপারে আর অন্য কোনো তথ্য আপনি জানেন, যেখান থেকে আপনার ছেলে খবরগুলো জানতে পেরেছে? সাধুর কথায় আমরা একটা আশা দেখছিলাম। তবে তার আগেও কয়েকবার আমার মনে হয়েছিল আমাদের বাড়িতে অনেক কিছুই থাকার কথা। বাড়িটা বেশ পুরনো, আর ঠাকুরদার আমলের আগের বাড়ি। আমি মেরামত করিয়েছিলাম। মন্দিরটা তার থেকেও পুরনো মন্দির। একবার গেলেই আপনি বুঝতে পারবেন। যদি গুপ্তধন থেকে থাকে তাহলে তার সাথে মন্দিরের একটা সম্পর্ক থাকবেই, এ আমার দৃঢ় বিশ্বাস। জমিদার মশাইয়ের কথা শুনে এবার একটু যেন অবাক হলাম। কোথাও কোনো সূত্র নেই, কোনো কিছুই নেই। এমন জায়গা থেকে ব্যোমকেশ গুপ্তধন খুঁজে বার করবে কি করে? যদি সেটা থেকেও থাকে তাহলে সেটা পাওয়া যাবে কোথায়? গুপ্তধন তো আর এখানে সেখানে পড়ে থাকবে না যে চোখ খুললেই দেখতে পাওয়া যাবে। নিশ্চয়ই এমন কোথাও লুকিয়ে রাখা আছে যেটা খুঁজে পাওয়া সহজ হবে না। ব্যোমকেশও বোধহয় ব্যাপারটা বুঝতে পেরেছিল, তাই একটু ইতস্তত করেই বলল, মানে ব্যাপারটা এমনই দাঁড়াচ্ছে যে ওই সাধুর কথাই আপনার মনে হয়েছে বাড়িতে কোথাও কিছু আছে, এবং সেই গুপ্তধন খোঁজার জন্যই আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। বুঝতে পারছি আপনি ব্যস্ত মানুষ, কিন্তু আর যদি গুপ্তধন সত্যিই পাওয়া না যায়, কিংবা কোনো সময় মনে হয় এখানে কিছু নেই, তখন? জমিদার মশাই আর কিছুই বললেন না। কিছুক্ষণ চুপ করে রইলেন। ব্যোমকেশ আবার বলল, দেখুন জমিদারবাবু, আমি অন্য কিছু একটা ভেবেই এখানে এসেছিলাম। তবে ব্যাপারটা যখন এমন, তখন আপনাকে নিশ্চিত করে আমি কিছু বলতে পারছি না। আপনার ছেলে কৃষ্ণমোহন বাবু এবং আপনার বৌমার সঙ্গে কথা বলে যদি আমার মনে হয় সত্যি ব্যাপারটা দেখা প্রয়োজন, তাহলে আমি এখানে থাকব। না হলে কিন্তু... আপনার কথা আমি অনেক শুনেছি ব্যোমকেশবাবু। পছন্দ মতো কেস না হলে যে কেস সে কেস আপনি নেন না হাতে। তা আমি জানি, সত্যি বলতে এই সমস্ত কিছুর মধ্যে কতটা সত্যি আছে আমি নিজেও এখনো নিশ্চিন্তভাবে আপনাকে বলতে পারবো না। তাই আপনার যা মনে হয় আপনি তা করবেন। একটু পরেই বিদ্যাধরবাবু চা দিয়ে গিয়েছিলেন। চা খেয়ে আমরা আবার আমাদের ঘরে চলে গেলাম। ঠিক হলো, জমিদার মশাইয়ের ছেলে কৃষ্ণমোহনবাবু ফিরে এলে তার সঙ্গে আমরা কথা বলে নেব। কৃষ্ণমোহনবাবু নিজেই আমাদের ঘরে এলো। আমি আর ব্যোমকেশ চুপ করে বসে দেশের এবং বিশেষ করে আমাদের আশেপাশের অর্থনীতি এবং সাধারণ নিম্নবিত্ত মানুষদের নিয়ে আলোচনা করছিলাম। এমন সময় দরজায় ধাক্কা দিলেন কৃষ্ণমোহনবাবু। ব্যোমকেশবাবু, ভেতরে আসতে পারি? হ্যাঁ কৃষ্ণমোহন বাবু, আসুন না, আপনার জন্যই অপেক্ষা করছি। বসুন বসুন। আজ বোধ হয় আপনার একটু দেরি হলো। আর বলবেন না, এত সমস্যা চারপাশে চলছে বুঝতেই পারছেন। তার মধ্যে এভাবে বিভিন্ন জায়গায় ব্যবসাটা ছড়িয়ে রয়েছে, তা দেখাশোনা করা সামলানো খুব একটা সহজ কাজ নয়, বুঝতেই তো পারছেন। এখন নবদ্বীপের এদিকে একটা দোকান রয়েছে, মানে ওই কাঠের দোকান আর কি। ঠিক দোকান নয়, অনেক মালপত্র ওখানে আসে, ওখানেই জমা হয়, তারপর সেখান থেকে যেখানে যেমন প্রয়োজন চলে যায়। সেটা বোধহয় আর রাখতে পারবো না। কৃষ্ণমোহনবাবু এমনভাবে কথাগুলো বললেন যেন আমরা সত্যিই তার অনেক চেনা মানুষ। অচেনা হওয়ায় এই দূরত্বটা যেন এক মুহূর্তের মধ্যেই ঘুচে গিয়েছিল। তিনি আমাদের সামনে এসে আমাদের পাশে একটি চেয়ারে বসলেন। কৃষ্ণমোহনবাবু, আপনি হয়তো নিশ্চয়ই জানেন আমরা কি কারণে এখানে এসেছি। কৃষ্ণমোহনবাবু সামান্য হাসলেন। তারপর তার কপালে জমতে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো এক হাতে মুছে নিয়ে বললেন, সবটাই জানি, তবে বাবা যে কেন এমন একটা কাজ করলো সেটা আমি বুঝতে পারছি না। এতদিন ধরে যে গুপ্তধনের কোনো খোঁজ নেই, এক সাধুর কথায় সেই গুপ্তধন হঠাৎ করে আমরা খুঁজে পেয়ে যাব, এমনটা আবার হয় নাকি? কৃষ্ণমোহনবাবুর মুখের আদল অনেকটা জমিদার মশাইয়েরই মতো, তেমনি ফর্সা। চেহারাটা কিন্তু জমিদার মশাইয়ের থেকে একটু চাপা। মুখে একটা হাসি লেগেই রয়েছে, তবে তাকে কেমন যেন চিন্তিত বলে মনে হলো, বোধহয় ব্যবসার কারণে। ব্যোমকেশ আবার বলল, তার মানে গুপ্তধন নিয়ে আপনি কিছুই বিশ্বাস করেন না? যদিও তেমন কিছু থেকে থাকে, সেটা হাতে পাওয়ার কোনো রাস্তা কি আমাদের কাছে আছে? তাই নেই তো। তাহলে ছোটবেলায় যে ঠাকুরদার কাছে গুপ্তধনের গল্প শুনিনি সে কথা বলবো না, তবে
তিনি নিজে কিছুই বলে যাননি, আর তার খাতাপত্র যা ছিল সব কিছুই আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। তার একটা মাত্র খাতা আমার কাছে এখনো আছে, সেটা অনেকটা ডায়েরি লেখার মতো করেই বলতে পারেন লিখে গেছেন তিনি। তবে তাতে গুপ্তধনের কথা তিনি একবার লিখেছিলেন, তবে তা ওই মন্দিরটা তৈরি হয়ে যাওয়ার পর। কিন্তু আপনার বাবা যে বললেন মন্দিরটা আরও পুরনো, ওটা অনেক আগেই তৈরি করা হয়েছে। ওটা আগেই তৈরি হয়েছিল, তবে তারপর ঠাকুরদা ওই মন্দিরটা আবার নতুন করে তৈরি করান। পুরনো মন্দির ছিল আরও ছোট, তবে পরে ওটা বড় করে তৈরি করা হয়। পুরনো বিগ্রহ যেটা ছিল সেটাই রয়েছে। যে সাধু আপনাদের বাড়িতে এসেছিল তার ব্যাপারে আপনার কি মনে হয়? একটা ব্যাপার কিন্তু বড়ই অদ্ভুত ছিল। এই যে সাধু বলেছিলেন আমাদের আশেপাশেই কারোর একটা বাড়িতে তিনি কোনো একটা 16 বছর বয়সের মেয়েকে দেখেছিলেন, যাকে তার সাধনার জন্য পছন্দ হয়েছিল। তবে নেহাত কৌতূহলের বশে আমি খোঁজ নিয়ে দেখেছিলাম, আশেপাশে কোথাও কারোর বাড়িতে সেই সাধু কিন্তু আশ্রয় গ্রহণ করেননি। যদি এমন একটা ব্যাপার হতো তাহলে আমাদের এখানে সে খবর দেওয়া হতো, হাওয়ায় উঠতো। এমনকি বুঝতেই পারছেন এখানে কোথায় কি হচ্ছে, সমস্ত কিছুই সব খুব সহজে পাওয়া যায়। এই কথায় ব্যোমকেশ আর আমি দুজনে একটু চমকে উঠলাম। বাধ্য হয়ে আমি বলেই ফেললাম, কিন্তু সেই সাধু তাহলে মিথ্যা কথা বলতে যাবে কেন? সেইটাই তো আশ্চর্যের ব্যাপার। তবে এ কথাটা আমি আর বাবাকে বলিনি। বাবাকে বললে সে এসব নিয়ে আবার চিন্তা ভাবনা করবে। আসলে গুপ্তধন আছে সে কথা শোনার পর থেকেই বাবার মাথায় সেটা রয়ে গেছে। ভবিষ্যতে মানে সেসব কে খুঁজে পাবে না পাবে, তাছাড়া বাবারও তো বয়স হচ্ছে, তার আগে আগে তিনি সেই গুপ্তধন দেখে যেতে চান। বড়ই অদ্ভুত ব্যাপার। সাধু যদি মিথ্যে কথা বলে থাকে তাহলে গুপ্তধনের ব্যাপারটাও মিথ্যে হতে পারে। কিন্তু তিনি এই দুটো বিষয় ছাড়া কিন্তু আর কিছুই করেননি। আপনাদের বাড়ির কারোর সঙ্গেই কোনো খারাপ আচরণ তিনি করেননি। এমনকি তার অন্যান্য কথাবার্তার মধ্যেও তেমন কিছু নেই যাতে সে আপনাদের ক্ষতি করতে চায়। তাহলে হঠাৎ সে এইভাবে এসে মিথ্যে কথা বলবে কেন? সেই সাধু আমার স্ত্রীর সঙ্গেও কথা বলেছিলেন। আসলে বাবার সঙ্গে যখন তার কথা হয় তারপর বাবা সে ঘর থেকে চলে আসে। সাধু বাবা চলে যাওয়ার আগে শেষবার আমার স্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছিলেন। আপনি চাইলে তার সঙ্গে একবার আমি কথা বলাতে পারি, যদি তাতে আপনার কিছু সুবিধা হয়। তবে আমার মনে হয় না আপনার তেমন কোনো সুবিধা হবে। তা বলে আপনাকে এটা বলবো না যে আপনি আমার কথা এখান থেকে চলে যান। আপনি সমস্ত কিছু ঘুরে দেখুন, যদি কিছু সুরাহা করতে পারেন, আর যদি গুপ্তধন থেকে থাকে তাহলে তো আমার কোনো আপত্তি থাকবার কথা নয়। আপনি অনুসন্ধান করতেই পারেন। আজ অনেক রাত হলো কৃষ্ণমোহনবাবু, আজ থাক। কাল না হয় সকালের দিকে আপনার স্ত্রীর সঙ্গে কথা বলবো। আপনারা সবাই তো দোতলাতেই থাকেন। দোতলাতে আমি, বাবা আর আমার স্ত্রী থাকি। একতলাতে রামধন কাকা আর রান্নার লোক থাকে, আর দুজন কাজের লোক থাকে। তাছাড়া দারোয়ান মাধবও ওই একতলাতেই একটা ঘরে থাকে। এদিকে চোর ডাকাদের উপদ্রব খুব একটা নেই। রাতের বেলা কেউ আর বাইরে থাকে না, সব ঘরেই থাকে। গুপ্তধন যদি থেকে থাকে তাহলে সেটা কোথায় থাকার সম্ভাবনা আছে বলে আপনার মনে হয়? আপনাদের বাড়িতে তো থাকার কথা নয়, ওই মন্দিরে কি থাকতে পারে? এই কথায় কৃষ্ণমোহনবাবু অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে বলল, এমন একটা সম্ভাবনা আমার মাথাতেও এসেছিল, কিন্তু সেটা আপনি বুঝলেন কি করে? ব্যোমকেশ মুখ নিচু করে আর কিছু বলল না। কথার প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলল, কাল সকালে আপনি আবার বেরোবেন তাই তো, নাকি কাল বাড়িতেই আছেন? কাল বাড়িতেই আছে, চিন্তা নেই। কাল আমি আপনার সঙ্গেই থাকবো। পরদিন সকালে কৃষ্ণমোহন বাবুর সঙ্গে আমরা প্রথমে বাড়ির আশপাশটা ঘুরে দেখলাম। সামনে থেকে বাড়িটা এবং চারপাশ থেকে যতটা বড় মনে হয়েছিল, বাড়িটা তার থেকেও বেশ বড়। পেছনে সেই পুরনো বটগাছ, আর তারপর টানা লম্বা খানিকটা ফাঁকা জায়গা রয়েছে। ঘাস বেশ বড় হয়েছে, ইচ্ছে করেই বোধহয় এখানকার ঘাস কাটা হয়নি। ছোট পাঁচিলটা বেশ বড় আর পুরনো। পাঁচিলের পেছনে ফাঁকা মাঠ বা বটগাছ থেকে অন্যদিকে বাড়িটার ডান দিকে এলে পাশাপাশি ছোট বড় দুটো ঘর পেরিয়ে পেছনের দিকে সেই মন্দির। মন্দিরের দেওয়াল কিন্তু পুরনো আমলের ইট দিয়ে তৈরি করা, তবে এখানে ওখানে ভেঙে পড়েছিল বলে বোধহয় মেরামতো করা হয়েছে। তবে কৃষ্ণমোহনবাবু মিথ্যে কথা বলেনি। মন্দিরের ভেতরে ঢুকতেই বোঝা গেল মন্দিরের ভেতরে মেঝেতেও সম্প্রতি হলে 10-20 বছর আগে শেষ কাজ করা হয়েছে। মন্দিরটা বেশ বড়। ভেতরে ঢুকে প্রথমে চাতাল আর তারপরে একটি দরজা পেরিয়ে মন্দিরের ভেতরে ঢুকলে ঠিক মাঝামাঝি জায়গায় রাধাকৃষ্ণের একটি বড় মূর্তি। মূর্তিটা বোধহয় পাথরের।
মূর্তির পায়ের কাছেই রাধাকৃষ্ণের একটি ছোট্ট পেতলের মূর্তি। তাছাড়া পুজোর উপকরণও এখানে ওখানে ছড়িয়ে রয়েছে। আমরা যখন সেখানে গিয়েছি তখন এই জমিদার বাড়িরই বোধহয় কোনো পুরোহিত পুজো করছিলেন। সে সময় চারপাশটা মোটামুটি ভালো করে দেখে এলাম। পুরোহিতের সঙ্গেও ব্যোমকেশ খানিকক্ষণ কথা বলল। মূর্তি আর মন্দির নিয়ে তার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা হয়েছিল। পুরোহিতের বাড়ি এই গ্রামেই। জায়গাটা গ্রাম কিংবা শহর কোনোটাই বলা যায় না। কলকাতা শহরের মতো নয়, তবে এই বাড়ির আশেপাশে কয়েকটি বাড়িঘর দেখা যায় এবং ধানের জমি এই সমস্ত কিছুই রয়েছে এই দিকটায়। তবে স্টেশনের দিকটা মফস্বল বলা যেতে পারে। সকালটা মন্দির এবং আশেপাশে ঘুরেই কাটিয়ে দিলাম। বিকেলের দিকে কৃষ্ণমোহন বাবুর সঙ্গে ঘোড়ার গাড়িতে করে শেষের দিকে একটা বড় দিঘির কাছে ঘুরে এলাম। সারাদিনে একবারও কিন্তু কৃষ্ণমোহন বাবুর স্ত্রীকে দেখতে পেলাম না। সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে নিজের ঘরে ঢুকেছি। আমি আর থাকতে না পেরে ব্যোমকেশকে বললাম, তোমার ব্যাপারটা কি বলো তো? এইভাবে ঘুরে ঘুরে 2 দিন কেটে গেল। তুমি বললে কৃষ্ণমোহন বাবুর স্ত্রীর নাম জানকী, তার সঙ্গে কথা বলবে, তার কি হলো? তোমাকে একদম বলতে ভুলে গেছি। আসলে সকালের দিকেই তার সঙ্গে আমার কথা হয়েছে। তখন তুমি স্নান করতে গিয়েছিলে। তখন কৃষ্ণমোহন বাবু এলেন, বললেন এখন কথা বলা যেতে পারে, তাই আর কি। তবে তার শরীরটা খুব একটা ভালো নয়। তখনই কথা হয়েছে। তার সঙ্গে কথা হয়েছে, কিন্তু সে ব্যাপারে তো তুমি কিছু জানালে না। তার কাছ থেকে আলাদা করে তেমন কিছু জানতে পারিনি, তবে একটা অদ্ভুত কথা জানতে পারলাম। ওই সাধু কিন্তু তার সঙ্গে যখন কথা বলেছেন তখন বেশ ভালোভাবেই কথা বলেছে। তবে গুপ্তধনের ব্যাপারে সে কিছুই ইঙ্গিত দিয়ে যায়নি। তবে যাওয়ার আগে সে একবার মন্দিরটা দেখতে চেয়েছিল, মন্দিরের ভেতরে ঢুকতে চেয়েছিল। তখন মন্দিরের ভেতরে তার থাকা সম্ভব হয়নি। মন্দির সকালের দিকে এবং সন্ধ্যের দিকে ওই পুরোহিত এসে খুলে পুজো করে দেয়। বছরে মাত্র একবার ওই মন্দিরে বড় করে পুজো হয়, তখন গ্রামের লোকেরা এখানে আসে। তুমি কি ভাবছো গুপ্তধনের ব্যাপারটা সত্যি? এ বাড়িতে কৃষ্ণমোহনবাবু গুপ্তধনের ব্যাপারে বেশ অনেকটাই জানেন, তবে সেটা কোথায় আছে সেই সম্পর্কে কিছুই জানে না। তার ঠাকুরদা এবং তার বাবার আমলে গুপ্তধন যে ছিল তার ইঙ্গিত তিনি দিতে পারছেন না। আমি একটু অবাকই হলাম, কিন্তু ব্যোমকেশকে বেশ চিন্তিত বলে মনে হলো। সে যেন খুব গভীরভাবে কোনো একটা ব্যাপার নিয়ে ভেবে চলেছে। তাই সেই মুহূর্তে আর কোনো প্রশ্ন না করেই বলে ফেললাম, তার মানে আমরা এখানে কয়েকদিন থাকছি। খাতাটা নিয়ে এলে হতো না? মানে যেটা জমিদার মশাই ডায়েরি বলছেন আর কৃষ্ণমোহন খাতা বলছেন, ব্যাপারটা তো প্রায় একই হলো। সেখান থেকে যদি কিছু জানা যায়। ব্যোমকেশের মুখে হাসি ফুটে উঠল। আমাদের ঘরে ছোট টেবিল আর চেয়ার ছিল, তার উপরে কিছু কাগজও রাখা ছিল। তার মধ্যে থেকে একটা পুরনো হলদে হয়ে যাওয়া খাতা বার করে নিয়ে এলো ব্যোমকেশ। দেখেই বুঝতে পারলাম যে সেটা বেশ পুরনো। খাতার বাইরের দিকে ইংরেজিতে কিছু লেখা রয়েছে। সেটা আমার দিকে দেখিয়ে বলল, নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া করে তুমি যখন ঘুমোতে গেলে তখনই খানিকটা পড়েছি। তবে এতে ব্যবসা কারবারের অতি সাধারণ কথাবার্তাই লেখা আছে। তবে গুপ্তধনের ব্যাপারে যা লেখা রয়েছে তা কিন্তু বড়ই আশ্চর্য। এক জায়গায় একটা বাক্সের কাছে লেখা আছে যে বাক্সটা নাকি রাজা কৃষ্ণচন্দ্রের আমলে এই বংশের কোনো এক পূর্বপুরুষ পেয়েছিলেন। তার মধ্যে যে বেশ কিছু দামি জিনিস থাকবে সেটাই তো স্বাভাবিক, কিন্তু সেই বাক্সটা যে বাড়ির কোথায় আছে সহজে কেউ সেটা জানে না। তবে মন্দিরে একবার বাক্সটা কেউ নিয়ে গিয়েছিল। এভাবে তো সমস্ত কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে ব্যোমকেশ, কিছুই তো বুঝতে পারছি না। ওই বাক্স, ওই মন্দির, সেই সাধু বাবা, এসব কিছুর মধ্যে সম্পর্ক কি? আমার কিন্তু অদ্ভুত একটা সন্দেহ হচ্ছে। আর যদি সেটাই সত্যি হয় তাহলে সাধু বাবার সঙ্গে সেই সমস্ত কিছুরই একটা গভীর সম্পর্ক আছে। ব্যোমকেশ কোনো কথা বলল না। তার মুখ দেখে আমি বুঝতে পারলাম যে সে আর মুখ খুলবে না। মুখ বন্ধ করে সে গুনগুন করে একটা সুর ভাজতে ভাজতে খাতাটা নিয়ে ঘরের মধ্যে ঘুরে চলতে লাগলো। সেদিন রাতের বেলা বিদ্যাধরবাবু আবার আমাদের ঘরে এলেন। 2-1 কথা বলার পর তিনি গলা নামিয়ে বললেন, তাহলে কি ভাবলেন? জমিদার মশাইকে তো আপনি বললেন যে কেস আপনার পছন্দ না হলে ব্যাপারটা আপনি হাতে নেবেন না। তাহলে জমিদার মশাইকে গিয়ে বলবেন আমি কেসটা হাতে নিয়েছি, তবে গুপ্তধন যে উদ্ধার করা যাবে সেই ব্যাপারে আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না। এ বাড়িতে তা নাও থাকতে পারে। ব্যোমকেশের কথায় আমি যতটা অবাক হয়েছিলাম
ততটা বোধহয় বিদ্যাধরবাবুও হয়নি। বিদ্যাধরবাবু বলল, এমনটা মাঝে মাঝে আমার মনে হয়েছে। এত বছর ধরে সেই জিনিস এই বাড়িতে রয়েছে। এর আগে নিশ্চয়ই কেউ তার খোঁজ করার চেষ্টা করেছিল। মন্দিরে কখনো চুরি হওয়ার চেষ্টা হয়েছিল? মানে এই বাড়িতে এর আগে চোর কিংবা ডাকাত পড়েছে এমন কোনো কথা শোনা গেছে? আপনি তো এই বাড়িতে অনেকদিন ধরেই আছেন। না না, তবে শুনেছিলাম একবার জমিদার মশাইয়ের বাবা বেঁচে থাকার সময় একবার এই বাড়িতে চোর এসেছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার, সে বাড়ি থেকে নাকি কিছুই নিয়ে যায়নি। আর একবার জমিদার মশাইয়ের বাবার মৃত্যুর পরে তার সমস্ত জিনিসপত্র আগুন লেগে পুড়ে যাওয়ার ব্যাপারটা, সেটা কি নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু হতে পারে? না ব্যোমকেশবাবু, সেটা দুর্ঘটনা না। কে সে কাজ করেছে তা বোঝা যায়নি। তখন এই বাড়িতে পুজো চলছিল, ওই রাধাকৃষ্ণ ঠাকুরেরই পুজো চলছিল। সেই সময় আগুনটা লাগে। তখন বাড়িতে চারিদিকে লোকজন ছড়িয়ে রয়েছে। তার মধ্যে কে এই কাজ করেছে সেটা তো বোঝা সম্ভব নয়। কিন্তু আপনি কি সন্দেহ করছেন বলুন তো? ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠে গেল। তারপর হাঁটতে হাঁটতে দাওয়ার কাছে গিয়েই দাঁড়িয়ে শকতোক্তি স্বরেই বলল, শুধু এই জমিদার বাড়িতেই নয় বিদ্যাধরবাবু, এই বাড়ির বাইরেও বোধহয় অন্তত একজন গুপ্তধনের ব্যাপারে জানে, এবং গুপ্তধন যে কোথায় আছে সে ব্যাপারে তার চেয়ে বেশি এই বাড়িতে কেউই জানে না। কি যে বলেন বাবুরা, এবারে খুব ভালো করেই পাহারা দিই। তবে এখানে তো আর ডাকাত পড়ে না। আজ প্রায় 10 বছর হয়ে গেল। এই গ্রামে কোনো চুরি হয়েছে কিনা সে কথাও শুনিনি। তাই রাতের বেলা, যদি মনে করো কোনো কারণে রাতের বেলায় চোর এলো, তাহলে তাকে তুমি দেখতে পাবে না। আমার ঘর একতলা শেষের দিকে। চোর যদি পেছনের দিক থেকে আসে তাহলে জেগে থাকলেও দেখতে পাবো, কিন্তু সামনের দিক থেকে গেলে তো আর দেখতে পাবো না। আচ্ছা, যেদিন তোমাদের ছোটবাবুর স্ত্রী ভয় পেয়েছিল সেদিন রাত্রেবেলা তুমি কিছু দেখতে পেয়েছিলে? ব্যোমকেশের এই কথায় হঠাৎ করে আমার মনে পড়ে গেল, আরে তাই তো। ঘোড়ার গাড়িতে করে স্টেশন থেকে আসার সময় বিদ্যাধরবাবু বলেছিলেন তার আগের দিন রাতে কোনোভাবে কৃষ্ণমোহনবাবুর স্ত্রী ভয় পেয়েছিলেন। সে ব্যাপারটা তো জানা হলো না। মাধব বলল, ঠিক কিছু বুঝতে পারিনি চিৎকার শুনে। আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরোলাম। তারপর দেখি ঘরের সবাই উঠে পড়েছে, আলো জ্বলছে। তখন তো আর কিছুই শুনতে পাইনি। বাড়ির পেছনের দিকে সে কাউকে দেখতে পেয়েছিল, এবং শুধু দেখতে পেয়েছিল তাই নয়, কি একটা হাসির শব্দ শুনে সে ভয়ও পেয়েছিল। সে ব্যাপারে তুমি নিশ্চয়ই জানো না। মাধব, কয়েকটা দিন সাবধানে থেকো, বিশেষ করে চোখ কান খোলা রেখো। ঘুম যদি তোমার পাতলা হয় তাহলে একটু বাইরের দিকে কান রেখো। মাধব ব্যোমকেশের কথায় একটু অবাক হয়ে বলল, কেন বাবু, কিছু হবে নাকি? কি হবে তা জানি না, তবে বাড়িতে আবার চুরির চেষ্টা হতে পারে। সেদিন সকালের দিকে বিদ্যাধরবাবুও কোথাও গিয়েছিলেন। তিনি এলেন বিকেলের দিকে। আবার জমিদার মশাইয়ের ছেলে কৃষ্ণমোহনবাবুকে দুদিন আমি বাড়িতেই দেখতে পাইনি। তাছাড়া কাজের লোক রামধন, মাধব সবাইকেই দেখা গেছে। কৃষ্ণমোহনবাবুর স্ত্রী যে অসুস্থ সেটাও বোঝা গেছে। একদিন সে কথা জানিয়েছে। সেদিন দুপুরে খেতে যাওয়ার সময় রামধনকে বললাম, কৃষ্ণমোহনবাবুর স্ত্রী জানকী কোথায় আছে? তাকে তো দেখা যায় না। ছোট মার বড় অসুখ, তার শরীরটা ভালো নয়। তাছাড়া যে বাসে রাতের বেলায় ভয় পেল তারপর থেকেই তার শরীরটা খারাপ হয়েছে। কিসের জন্য ভয় পেয়েছিল সে? রাতের বেলা একা একা ঘরের বাইরে দাঁড়িয়েছিল। কি কারণে ভয় পেয়েছে সে তো আমি জানি না, তবে কিছু সে দেখেছিল। না হলে ছোট মা তো এমন ভয় পাওয়ার মেয়ে নয়। কথাটা মনের মধ্যেই রয়ে গেল। সেদিন বিদ্যাধরবাবু ফিরে আসার পরে ব্যোমকেশকে দেখলাম। বেশ কিছুক্ষণ বিদ্যাধরবাবুর সঙ্গে খোঁড়াখড়ি করল। তারপর দোতলার দিকে জমিদার মশাইয়ের ঘরেও গেল। আমি সে ব্যাপারে কিছুই বলিনি। আমি নিজে থেকেও কিছু বললাম না। ব্যোমকেশ আমার ঘরে এসে বলল, আচ্ছা অজিত, আমাকে একটা কথা বলো তো, লোভ মানুষের মধ্যে ঠিক কখন কখন হতে পারে? তুমি তো লেখালেখি করো। এমন একটা অদ্ভুত প্রশ্ন শুনে একটু হতভম্ব হলেও তারপরে ভেবে নিয়ে বললাম, লোভ সব থেকে বেশি মানুষের মধ্যেই জাগ্রত হয়, বিশেষ করে এমন কোনো সময় যখন তার সামনে লোভ করার মতো কিছু রয়েছে, কিংবা যেটা সে ভালোবাসে। এমন কিছু দেখলে মানুষ লোভী হয়ে উঠতে পারে। আর একজন মানুষ সব থেকে বেশি নির্লোভ হতে পারে কিভাবে বলতে পারো? আমার মাথায় সেই সাধু বাবার কথাটাই বারবার ঘুরে ফিরে আসছিল, তাই বললাম। দেখো, একজন মানুষ যখন সে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাস নেয় কিংবা সাধু হয়ে যায়,
তখন সে সমস্ত লোভের ঊর্ধ্বে চলে যায়। এই কথাটা শুনে হঠাৎ করে ব্যোমকেশ অদ্ভুতভাবে হেসে উঠল। তারপর নিজেকে সামাল দিয়ে বলল, এটা ঠিকই বলেছ। মানুষ যখন সন্ন্যাস নেয় কিংবা সাধু হয়ে যায়, তখন সমস্ত লোভ এবং সমস্ত কিছু থেকেই সে দূরে চলে যায়। ওই মন্দিরের রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তিটা তুমি ভালোভাবে দেখেছিলে? অদ্ভুত কিছু লক্ষ্য করেছিলে? ব্যোমকেশের কথায় আমি রাধাকৃষ্ণের মূর্তিটার কথা ভাবলাম। আগেও একবার সেটা দেখেছি, কিন্তু তার মধ্যে অদ্ভুত কিছু তো লক্ষ্য করিনি। তাই আমি বললাম, তার মধ্যে তো আমি অদ্ভুত কিছু লক্ষ্য করিনি। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? আমার এখন মনে হচ্ছে সত্যিই এই বাড়িতে কোথাও গুপ্তধন থাকলেও থাকতে পারে। যে বাক্সের কথা কৃষ্ণমোহন বলেছিলেন, সে বাক্সটা খুঁজে বার করতে হবে। তবে বাক্সের মধ্যে কি আছে সেটা আমি জানি না। ব্যোমকেশ কি যে করতে চাইছে তার কিছুই আমি বুঝে উঠতে পারছিলাম না। একবার মনে হচ্ছিল সে হয়তো কেসের কোনো সূত্র খুঁজে পেয়েছে, যার দ্বারা ওই বাক্স এবং গুপ্তধনের ব্যাপারটা খুব সহজেই সে খুঁজে বার করে আনতে পারবে। কিন্তু তার এমন নির্লিপ্ত ভাব ও তার এমন ভাবলেশীন চালচলন সমস্ত কিছু যেন আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে ও এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে এমন কোনো একটা সূত্র, যেটা দিয়ে এই কেসে আরও একটু এগিয়ে যেতে পারে সে। কিন্তু তেমন যদি হয়, তাহলে সে এত নিশ্চিতভাবে বলল কি করে যে গুপ্তধন এই বাড়িতেই রয়েছে? দেখতে দেখতে আরও 2 দিন কেটে গেল। এর মধ্যে ব্যোমকেশ একদিন কৃষ্ণমোহনবাবুর সঙ্গে এই বাড়ি থেকে কোথাও যেন বেরিয়েছিল। প্রায় বেলা 1টার সময় বেরিয়েছিল। ফিরে আসতেই আমাকে দেখে সামান্য হেসে বলল, অজিত, এখানে কিন্তু ঘোরার মতো জায়গা আছে, আর সুযোগ পেলে তোমায়ও নিয়ে যাব। আজ আমি আর কৃষ্ণমোহনবাবু গেছিলাম। কিন্তু তুমি কি সত্যি ঘুরতে গেছিলে, না অন্য কোনো কাজে গিয়েছিলে? ব্যোমকেশের মিটিমিটি হাসি দেখে বোঝবার কোনো উপায়ই নেই। সে মুখে কিছু বলল না। সেদিন রাত্রেবেলা ব্যোমকেশকে দেখলাম একটা খাতা আর পেন নিয়ে টেবিলের উপর বসে কি সমস্ত যেন লিখে চলেছে। আমি সুযোগ বুঝে চেয়ারটা নিয়ে তার পাশে গিয়ে বসলাম আর সরাসরি তাকে প্রশ্ন করলাম, আচ্ছা, এই জমিদার বাড়িতে কি হচ্ছে সেটা কি আমাকে একটু খুলে বলবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি করতে চাইছোটা কি? কি করতে চাইছি সেটা তো তুমি খুব ভালোভাবেই জানো। আমরা গুপ্তধন খুঁজে বার করতে চাইছি। সেটা পেয়ে গেলে এখান থেকে চলে যাব। তারপরে আর এখানে থাকার আমার আর কোনো ইচ্ছা নেই। অনেক দিনই তো হয়ে গেল, বুঝলে। এতদিন ধরে জমিদার মশাইয়ের বাড়িতে থাকাটাও একটু খারাপ দেখায়, কিন্তু কি আর করব বলো। কোনো কিছু খুঁজে বার করতে তো পারিনি এখনো, তাই থাকতে তো হচ্ছেই। এ কি বলছো তুমি? কোনো কিছুই বের করতে পারোনি? অথচ তুমি নিজেই বললে যে গুপ্তধন এই বাড়িতেই রয়েছে। বাড়িতেই আছে, কিন্তু কোথায় আছে সেটাই হচ্ছে আসল কথা। কাল সকালে একবার জমিদার মশাইয়ের সঙ্গে ভালো করে কথা বলতে হবে। তিনি হয়তো আমাকে এমন কিছু বলতে পারেন যেটা আমাদের সাহায্য করতে পারে। তবে অজিত, জমিদার মশাইয়ের শরীর কিন্তু সত্যিই খারাপ। কবিরাজের সঙ্গে, মানে ডাক্তার যেমন হয়, তার সঙ্গে আমার আজ কথা হলো ওই সম্বন্ধে। আর কৃষ্ণমোহনবাবুর স্ত্রীকেও কবিরাজ মশাই দেখছেন। তবে সেটা শুধু শারীরিক অসুস্থতার জন্য নয়, দেখছেন কারণ কৃষ্ণমোহনবাবুর স্ত্রী অন্তঃসত্ত্বা। এই কথাটা কিন্তু আমি আন্দাজ করিনি। এই কারণেই যে তিনি বাইরে আসছেন না, সেটা এবার ভালো করে বুঝতে পারলাম। একেতেই তার ওই শরীরের অবস্থা, আর তার উপর আমরা দুজন বাইরের লোক, এবং তাছাড়াও তিনি অন্তঃসত্ত্বা। তাই বোধহয় তিনি বাইরে বেরোতে সামান্য লজ্জা পাচ্ছেন। তাই ব্যাপারটা নিয়ে মাঝে মধ্যে ভাবার জন্য এবার আমিও নিজে অনেকটা লজ্জা পেলাম। বললাম, আচ্ছা, রামকৃষ্ণবাবুর স্ত্রীর কাছ থেকে নতুন কিছু জানতে পারলে? ওই সাধু বাবা এখান থেকে চলে যাওয়ার আগে তাকে বলেছিলেন ভালোভাবে সবকিছু দেখে শুনে রাখতে, মন্দিরের রক্ষণাবেক্ষণ করতে, মন্দিরের মূর্তি রক্ষা করতে। আর একটা কথা, যেন কিছু একটা বলবে বলেও ব্যোমকেশ মুখ খুলে আবার মুখ বন্ধ করল। আমি হতাশ হয়ে পড়লাম। এভাবে দেখতে দেখতে কলকাতা থেকে আমাদের কৃষ্ণনগর আসার প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু নতুন কিছুই খুঁজে বার করা গেল না। শুধু সকালের দিকে যখন পুরোহিত মশাই মন্দিরে আসতেন, তখন ব্যোমকেশ দেখলাম মন্দিরের কাছে গিয়ে বসে আছে। কখনো চাতালের কাছে বসে আছে, কখনো বা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কখনো মন্দিরের ভেতরে উকিঝুঁকি মেরে দেখছে। আর এটা শুধু সকালে নয়, রাতের বেলাতেও তাকে আমি এইভাবেই দেখেছিলাম।
আর তারপরে হঠাৎ করে রাতের বেলায় একদিন চেঁচামেচিতে ঘুমটা ভেঙেই দেখলাম ব্যোমকেশ জানালার কাছে দাঁড়িয়ে রয়েছে। এ কি ব্যাপার? এমন সময় তুমি জানলার কাছে দাঁড়িয়ে করছো কি? আর বাইরে চেঁচামেচি বা কিসের? বাইরে থেকে কেউ একজন বাড়িতে ঢুকেছিল, মন্দিরের কাছে গিয়েছিল, কিন্তু তারপরে লোকজনের চেঁচামেচিতে, বিশেষ করে বোধহয় মাধবের গলার চেঁচামেচিতে সে পালিয়ে গেছে। মাধব? কিন্তু তুমি তো তাকে বলেছিলে একটু সাবধানে থাকতে। তার মানে তুমি কি তাকে সন্দেহ করেছিলে? আমি যা সন্দেহ করেছিলাম তার চেয়েও বেশি কিছু হচ্ছে এখানে অজিত। এই গুপ্তধনের কথা বাইরে আরও কেউ জানে, এবং যে জানে সেই বাড়িতে ঢোকার চেষ্টা করছে। শুধু তাই নয়, আমার মনে হয় ওই কৃষ্ণমোহনবাবু স্ত্রী যাকে দেখে ভয় পেয়েছিলেন, তিনিও আসলে ওইভাবেই রাতের বেলায় এই বাড়িতে ঢুকে চলে আসার পর সেই কারণেই তাকে তিনি দেখে ভয় পেয়েছিলেন। কিন্তু রাতের বেলা একটা মানুষকে দেখেও তো ভয় পাওয়াটা অস্বাভাবিক ব্যাপার নয়। একেই সে অন্তঃসত্ত্বা, তারপরে রাতের বেলা যদি একটা মানুষকে ওই বাড়ির নিচের দিক থেকে ওপরের দিকে দেখা যায়, তাকে সঠিকভাবে দেখা সম্ভব না, এবং সে যদি অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকে, তাকে দেখে তার মতন একজন স্ত্রীলোকের পক্ষে ভয় পাওয়াটাই স্বাভাবিক। শুধু তাই নয়, কাল রাত্রে যদি মাধবের ঘুম না ভাঙত, তাহলে রাতেও বোধহয় কিছু একটা হতো। ব্যোমকেশের গলার স্বর এবং কথা বলার ধরন থেকে আমি বুঝতে পারছি যে সে নতুন একটা তথ্যকে গভীরভাবে কাজে লাগাচ্ছে। তারপর চুপি চুপি এগিয়ে গেলাম দোতলার ব্যালকনির দিকে, এবং গেলাম একদম শেষে, যেখান থেকে নিচের দিকে তাকিয়ে দেখা যাবে। সেদিন রাত্রেবেলা ব্যোমকেশ হঠাৎ বলল, অজিত, একবার বাইরে যাবে? বাইরে? এখন? তুমি কি পাগল হয়েছ নাকি? রাত কটা বাজে দেখেছ? সবাই ঘুমোচ্ছে। আরে তার জন্যই তো বলছি, এই সময়টা আশেপাশে কেউ কোথাও থাকবে না। এই সময়টা একবার বাইরে গিয়ে দেখে আসলে হতো। আরে তুমি বুঝতে পারছো না? এখন ঘুমোতে যাও, সকাল হলেও সব দেখা যাবে। তোমার মাঝে মধ্যে মাথায় কি সব অদ্ভুত আসে, সত্যি। ব্যোমকেশ কিন্তু আর ঘুমোলো না। পাশ ফিরে যখন শুয়েছি তখনই বুঝতে পারলাম সে বিছানা ছেড়ে উঠে গিয়ে জানলার পাল্লা অল্প অল্প করে খুলছে। বাইরে থেকে অল্প অল্প ঠান্ডা হাওয়াও ভেসে আসছে। তাই দেখে আমি বললাম, কাল দুপুরে বাইরে যাওয়ার কোনো দরকার নেই, বুঝলে? এছাড়া এখন বাইরে যাওয়ার কোনো প্রয়োজনও তো আমি দেখছি না, ঘুমিয়ে পড়ো। তারপর কখন যে ব্যোমকেশ দরজা খুলে বেরিয়েছিল এবং কখন যে ফিরে এসেছে তার আমি কিছুই জানি না। শুধু একবার ঘুমের ঘোরের মধ্যে তাকিয়ে দেখেছিলাম যে ব্যোমকেশ নেই। দরজার পাল্লাটা সামান্য ভেজানো। তবে উঠে যখন বাইরে গিয়ে দেখব কিংবা ব্যোমকেশকে ডাকাডাকি করব, যদিও এমন ইচ্ছেটা আমার করছিল না, দুটো চোখ বারবার বুজে আসছিল, তবে ভাবছিলাম বাইরে গিয়ে ব্যোমকেশকে দেখব বা ডাকাডাকি করব। কিন্তু এমন ইচ্ছেটাও আমার করছিল না, দুই চোখ আমার আবার বুজে এসেছিল। পরদিন সকালে ঘুম যখন ভাঙল, ব্যোমকেশ চায়ের কাপ হাতে নিয়ে বিছানার পাশে চেয়ারের ওপর বসে রয়েছে। আমাকে দেখেই বলল, তাড়াতাড়ি ওঠো অজিত, অনেক কিছু হয়েছে। আমি আড়মোনা ভেঙে হাই তুলে পোশাক বদলে চায়ের কাপটা হাতে নিয়ে বসলাম। কাল রাত্রে গেছিলে কোথায়? ব্যোমকেশের চোখে মুখে কি যেন একটা খেলা করছে। ভালোভাবে বোঝা না গেলেও এই ব্যাপারটা আমার কেমন যেন চেনা চেনা বলে মনে হলো। ব্যোমকেশ বলল, কাল রাত্রে আমি যখন বাইরে বেরিয়েছিলাম তখন তুমি ঘুমোচ্ছিলে। দোতলার ব্যালকনি দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামবো বলে ঠিক করেছি। তখনই দেখলাম বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। একতলায় যে দরজাটা দিয়ে আমরা এলাম সেটা। তখন তো আর কাউকে ডাকা যাবে না, ডাকাডাকি করলে অনেকেরই ঘুম ভেঙে যাবে। তাছাড়া এমন রাতের সময় বাইরে বেরোলে সেটা চোখে পড়তে পারে। ব্যালকনির কাছে গিয়ে দাঁড়ালাম। ব্যালকনির একদম শেষের দিকে দাঁড়িয়ে বাড়ির পেছনের দিকটা ভালো করে দেখা যায়। ওই বড় ঘরগুলোতে বাইরে থেকে কেউ এলে তালা থাকে, কিন্তু এখন সেখানে কেউ নেই, তুমি সে কথা জানো। তার পেছনের দিকে রয়েছে মন্দির। মন্দিরটা এমন একটা জায়গায় রয়েছে যেটা সামনে দিয়ে দেখা না গেলেও ব্যালকনি থেকে স্পষ্টভাবেই দেখা যায়। আমি ব্যালকনির কাছে দাঁড়িয়ে আছি, ফিরে আসবো বলে ভাবছি। কাল রাতের দিকে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, দূরে কোথাও বৃষ্টি হচ্ছিল মনে হয়, না হলে এমন হাওয়া দেওয়ার কোনো কথাই নয়। হঠাৎ একটা খসখস শব্দ শুনতে পেলাম। প্রথমে মনে করলাম ব্যালকনি থেকে কেউ বাড়িতে এসেছে, তাই পেছনের দিকে তাকালাম। দেখি না, কেউ কোথাও নেই। শুধু নিচের একতলায় নয়,
দোতলার ব্যালকনির সিঁড়িতে যে দরজাটা আছে সেটাও দেখলাম। ওই দিক থেকে সেটা বন্ধ করা, সেটা কেউ না খুললে বাইরে থেকে কেউ আসতে পারবে না। তারপর চোখ চলে গেল বাড়ির ওই পেছনের দিকের পাঁচিলটার দিকে। তুমি হয়তো দেখেছো কিনা জানি না, যে বড় গাছটা রয়েছে সেখানে গাছটার ডালপালাগুলো একদম পাঁচিলের দিকে এসে গেছে। কেউ চাইলেই উল্টো দিক থেকে কোনোভাবে পাঁচিলে উঠে তারপর গাছের ডাল ধরে এপারে নেমে আসতে পারে। ওই ডাল ধরে? হ্যাঁ, ডাল ধরে রাতের বেলা কেউ জমিদার বাড়ির মন্দিরের দিকে নেমেছিল, কিন্তু রাতের বেলা তো মন্দির বন্ধ থাকে, তাই সে খুব একটা সুযোগ করে উঠতে পারেনি। তার মানে চোর বাইরে থেকে এসেছিল? চোর যে ঢুকেছিল সে কথা তখন সবাইকে বললে না কেন? সকলকে ব্যাপারটা বললে ব্যাপারটা অন্যরকম ভাবে সবাই আন্দাজ করতে পারে। তবে আমার কিন্তু মনে হচ্ছে বাইরে থেকে চোর অন্য কোনো কারণে নয়, এই গুপ্তধনের খোঁজেই এসেছিল। একটা বাক্সের কথা কৃষ্ণমোহনবাবু বলেছিলেন, সে বাক্সের জন্যই চোর এসেছিল। কিন্তু সে কথা তো তুমি অন্যদের বলনি, তাহলে কি ভেবেছো এখন? আমার মনে হয় আবার এই বাড়িতে চোর আসবে। কাল যে আমি তাকে দেখতে পেয়েছি সেটা সে দেখতে পায়নি, অর্থাৎ সে নিজেই জানে যে কেউ তাকে দেখেনি। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, তুমি যাকে দেখেছো সে কে? যতদূর মনে হচ্ছে রাতের অন্ধকারে যাকে দেখে কৃষ্ণমোহনবাবুর স্ত্রী ভয় পেয়েছিলেন, আমি তাকেই দেখেছি। তবে তার ভয় পাওয়ার অন্য একটা কারণ ছিল, ওই হাসি, আর অদ্ভুত হাসি। কোনো মানুষ হাসতে পারে বলে তো আমার মনে হয় না। হাসি? কিসের হাসি? যখনই ছায়ামূর্তিকে আমি মন্দিরের কাছে আসতে দেখেছি তখনই তার সঙ্গে একটা হাসির শব্দ শুনতে পেয়েছি। সেই হাসির কথাটাই বলছি। সেই হাসির শব্দ শুনেই কৃষ্ণমোহনবাবুর স্ত্রী ভয় পেয়ে গিয়েছিলেন। কিন্তু আমি তো ভেবেছিলাম তাকে কেউ ভয় দেখানোর জন্যই এসেছিল। ব্যাপারটা এত সহজ নয় অজিত। আমার মনে হয় ওই মন্দিরের মধ্যে এমন কিছু একটা আছে, হয় সেটা গুপ্তধন খুঁজে পাওয়ার রাস্তা, আর না হয় এমন কিছু সূত্র যার সাহায্যে গুপ্তধন খুব সহজেই খুঁজে বার করা যায়। জমিদার মশাই কি বলছেন? ব্যোমকেশবাবু, আপনার যেটা মনে হয় আপনি সেটা করতে পারেন। আপনাকে তো আমি আগেই বলেছি এই সমস্ত ব্যাপারে আমার খুব বেশি কিছু জানা নেই। আপনার বাড়ির পাহারাদার মাধবকে আমার একটু প্রয়োজন হবে। তাছাড়া আপনার বাবার রেখে যাওয়া খাতাপত্র আপনার ছেলে দেখেছিল, তার মধ্যে দু একটা তার কাছেও আছে, সেগুলো আমি দেখেছি। তবু তার সঙ্গে আরো একবার ভালো করে আমার কথা বলার প্রয়োজন। আরেকটা কথা, আপনার বাবার মৃত্যুর পরে কিংবা আরো অনেক পরে কেউ আপনার বাড়িতে তার বন্ধু কিংবা চেনাশোনা বলে এসেছিল? জমিদার মশাই বেশ কিছুক্ষণ ভাবলেন, তখনই রামধন ঘরের মধ্যে এসে উপস্থিত হলো। সে বলল, বড়বাবুর সেই যে বাবা মারা যাওয়ার পর আবার 2 মাস পরে একদিন এলো না, বলল বাবাকে চিনত, তা আপনি তাকে থাকতে দিলেন বাড়িতে। তারপরে 2 দিন পর সে একা একা চলে গেল, আর তার কথা মনে বাবুর জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ, মনে পড়েছে। আসলে বয়স হয়েছে তো, তাই অনেক কিছুই ভুলে যায়। বাবা মারা যাওয়ার পরে একজন বাড়িতে এসেছিল, সে অনেক আগের কথা ব্যোমকেশবাবু। ব্যোমকেশ যেন এমনই কিছু একটা আন্দাজ করেছিল। তার মুখে আবার সে হাসিটা দেখা গেল। যখন কোনো কিছু সে খুব সহজভাবেই অনুধাবন করতে পারে তখনই তার মুখে এমন হাসি দেখা যায়। তার মানে সে সেই গুপ্তধনের ব্যাপারে জানত, অর্থাৎ আপনাদের পরিবারের লোকেরা ছাড়াও বাইরের কেউ না কেউ ব্যাপারটা জানত। সে আপনাকে কি বলেছিল মনে আছে? অনেকদিন আগের কথা তো ভালোভাবে তাই মনে নেই, তবে সে ওই বাক্সটার কথা বলার সঙ্গে সঙ্গে এটাও বলেছিল যে ওই বাক্স এই বাড়িতেই কোথাও একটা থাকার কথা। আমরা এতদিন ধরে সেটা কেন খুঁজে দেখার চেষ্টা করিনি সে ব্যাপারে তিনি একটু অসন্তুষ্ট ছিলেন। তবে আমাদের পরিবারের ব্যাপার বলে তিনি বেশি কিছু জোর করতে পারেন। কিন্তু আমার মনে হয় এই গুপ্তধন এই বাড়িতে নয়, ওই মন্দিরে কোথাও আছে। ওই মন্দিরে ঢোকার অন্য কোনো চাবি আপনাদের কাছে নেই। পুরোহিত মশাইয়ের কাছে যখন আছে তখন তিনিই চাবি খুলে মন্দিরে ঢোকেন। তাছাড়া আর অন্য কোনো চাবি কি আছে? রামধন, তোমার কাছে ওই মন্দিরে যে চাবিটা আছে সেটা নিয়ে এসো তো, আর ব্যোমকেশ বাবুকে একবার মন্দিরটা খুলে দাও। রামধন চাবি নিয়ে এলো। আমি আর ব্যোমকেশ মন্দিরের ভেতরে ঢুকলাম।
মন্দিরের বর্ণনা আমি এর আগেই দিয়েছি। রাধাকৃষ্ণের মূর্তিটা মাঝামাঝি জায়গায় রয়েছে। মন্দিরটা বেশ বড়, তাই চারপাশটা ঘুরে দেখলাম। দেওয়ালে মেরামতির ছাপ থাকলেও পাথরের দেওয়াল এখনো বেশ ঠান্ডা। মন্দিরের বাইরে থেকে ভেতরে বেশ ঠান্ডা মনে হলো। বেশ কিছুক্ষণ মন্দিরের ভেতরে ঘোরাঘুরি করতে করতে ব্যোমকেশ একসময় বলল, আরে অজিত, মূর্তিটার দিকে একটু তাকিয়ে দেখো। মূর্তিটা একটু দূরে দূরে বলে মনে হচ্ছে না? এমনটাই তৈরি হয়েছিল বাবু। ওই মূর্তিটা রাধা মূর্তি আর কৃষ্ণ মূর্তি, আর তার মাঝে অমন একটা ফাঁক। ওই মূর্তিটা এখনো পর্যন্ত কেউই ধরেনি। মন্দিরটা বাইরের দিকে মেরামত করা হলেও মন্দিরের মেঝে আর আশেপাশের সমস্ত কিছুই আগের মতোই রয়েছে। ব্যোমকেশ ভালো করে কিছু একটা দেখালো, কিন্তু বুঝতে না পারলেও বুঝতে পারলাম যে তার মাথায় অনেক কিছু ঘুরছে। এ বাড়িতে আসার পর থেকেই আমি প্রথম থেকেই কিছু বুঝে উঠতে পারিনি। তাই বললাম, ব্যোমকেশ, আমরা এখানে এসেছিলাম গুপ্তধন খোঁজার জন্য। সেখান থেকে মন্দির, অচেনা লোক, সবকিছু কেমন একটা জড়িয়ে যাচ্ছে না? জড়িয়ে যাচ্ছে না। জড়িয়ে যাওয়া সুতোগুলো আমি একটা একটা করে খোলার চেষ্টা করছি। তারপর ব্যোমকেশ রামধনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলল। আমি ততক্ষণ বাইরেই এসে দাঁড়িয়েছিলাম। ব্যালকনির কাছে এসে দেখলাম একজন স্ত্রীলোক মন্দিরের দিকে তাকিয়ে দেখছে। উনিই বোধহয় কৃষ্ণমোহনবাবুর স্ত্রী জানকী। এত দূর হলেও তাকে বেশ ভালোভাবেই দেখা গেল যে সে মন্দিরের দিকেই তাকিয়ে দেখছিল। আমি বাইরে বেরোতেই সে বোধহয় আবার দোতলার ব্যালকনি থেকে নিজের ঘরে চলে গেল। দিনটাও একরকমভাবে কেটে গেল। সন্ধ্যের দিকে বিদ্যাধরবাবুর সঙ্গে ব্যোমকেশ আবার কোথাও একটা বেরিয়েছিল। রাতের বেলা যখন ফিরল তখন তার মুখে হাসি। রাতের বেলা সে একটাও কথা বলল না। খাওয়া দাওয়ার পর যেন নিজের মতোই তাড়াতাড়ি ঘুমোতে চলে গেল। আমিও আর কিছুই বললাম না। ওই জমিদার বাড়িতে আমাদের বেশ অনেকদিনই হয়ে গেল, তাই কেমন যেন লাগছিল, কিন্তু কি যে হচ্ছে সেটা কিছুই বুঝে উঠতে পারছি না। জমিদার বাড়ির একদম আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। পেছনে ফাঁকা মাঠ, সামনে মাটির রাস্তা, এবং সেখান থেকে খানিকটা হেঁটে গেলে তারপর গ্রামের ছোট ছোট বাড়িঘরগুলো চোখে পড়ে। তাই ও বাড়ির কয়েকজন লোকজন ছাড়া বাকিদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সুযোগও হয় না। তবে ব্যোমকেশ যে বসে নেই সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারছিলাম। সেদিন রাত্রেবেলা হঠাৎ করে এক ধাক্কায় ঘুমটা ভেঙে গেল। আমাদের এক্ষুনি বাড়ির পেছনে যেতে হবে। ওঠো, তাড়াতাড়ি যেতে হবে। আমি ঘুম ভাঙা গলায় কিছু একটা বলতে চাচ্ছিলাম, কিন্তু ব্যোমকেশ চাপা গলার শব্দ শুনে বুঝলাম নিশ্চয়ই কোনো একটা সমস্যা রয়েছে। তাই বললাম, কিন্তু এত রাতে বাড়ির পেছনে কি ব্যাপার বলো তো? পাঁচ থেকে বিদ্যাধরবাবুর গলার স্বর শোনা গেল। তাড়াতাড়ি অজিতবাবু, আমাদের এক্ষুনি বাইরে বেরোতে হবে। এইবার আর শুয়ে থাকা যায় না। ঘরের দরজাটা খোলা, এবং সেই খোলা দরজা দিয়ে কখন যে বিদ্যাধরবাবু ঘরে এসে পড়েছেন সেটা বুঝতেই পারিনি। কোনো রকমে উঠে পোশাকটা বদলে নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। ব্যালকনির ধারে সিঁড়ির কাছে এসে দেখি বাইরের দরজাটা খোলা। বোধহয় বিদ্যাধরবাবুই সমস্ত ব্যবস্থা করে রেখেছিলেন। আমরা কিন্তু সোজাসুজি মন্দিরের দিকে না গিয়ে বাড়ির উল্টো দিক দিয়ে চৌহদ্দি ধরে আস্তে আস্তে এগোতে লাগলাম। আমাদের কাছে কোনো আলো নেই, চারপাশটা বেশ অন্ধকার। আকাশে যাদের আলো যেটুকু রয়েছে সেটাই আমাদের সহায়। আরও কয়েক পা সামনে এগিয়েছি, তারপরেই একটা হাসির শব্দ শুনতে পেলাম। কেউ যেন অতি গম্ভীরভাবে হেসে চলেছে। ব্যোমকেশ বলল, এই হাসির শব্দটাই সেদিন রাত্রেবেলা কৃষ্ণমোহনবাবুর স্ত্রী শুনেছিলেন। কিন্তু এভাবে হাসছে কে? গুপ্তধন খোঁজার জন্য যেই এই বাড়িতে ঢুকেছে সেই এইভাবে হাসছে। সে ছাড়া অন্য কেউই হতে পারে না। নিশ্চয়ই এইভাবে সেদিন কৃষ্ণমোহনবাবুর স্ত্রীকে ভয় দেখাতে পেরেছিল, আর তাই। কিন্তু সেটা কি হতে পারে? এমন কেউ আছে যে জানে যে মন্দিরের কাছে গুপ্তধন রয়েছে। চুপ চুপ করো। ব্যোমকেশের চুপ করতে বলার কারণ ছিল, আমরা বাড়িটার এক পাশের বেড়া দিয়ে অন্য পাশে এসে পড়েছিলাম। এখান থেকে মন্দিরটা দেখা যায়, তাই দেওয়ালের সঙ্গে যতটা সম্ভব গা মিশিয়ে আমরা সামনের দিকে এগোতে লাগলাম। ব্যোমকেশ মাঝখানে বটগাছের দিকে গিয়ে কি একটা যেন করল, তারপর আবার ফিরে এসে আমাদের সামনের দিকে এগোতে বলল। মন্দিরের কাছে যে এসেছিল এবার তাকে দেখতে পেলাম। মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে কি যেন করছিল। তার পাশে কোনো আলো নেই। আলো জ্বাললেই এই অন্ধকারের মধ্যে, বিশেষ করে মন্দিরের চাতাল থেকে দেখা যাবে যে আমরা চাতালের এক পাশে গা মিশিয়ে অন্ধকারে অপেক্ষা করছি। চাপা স্বরে ব্যোমকেশ বলল, আমি না বলা পর্যন্ত কেউ কোনো কথা বলবে না।
এখন কেউ ভেতরে যাওয়ারও চেষ্টা করবে না। ও যা করছে করুক। তার কাছে চাবিটা এলো কোথা থেকে? মন্দিরের তালা খুলছে মানে সেই চাবি খুঁজে পাওয়া তো এত সহজ নয়। ব্যোমকেশ কিছু বলার আগেই শব্দটা শোনা গেল। শব্দটা হলো দরজায় তালা খোলার শব্দ। কেউ খুব সুন্দর করে তালাটা খুলে দরজাটা একবার ফাঁক করে ভেতরে ঢুকে গেল, তারপর আবার বন্ধ করে দিল। আমরা সঙ্গে সঙ্গে আস্তে আস্তে উঠে গিয়ে মন্দিরের দরজার বাইরে এসে দাঁড়ালাম। বিদ্যাধর আর আমি অপেক্ষা করছি ব্যোমকেশের কথার জন্য। ব্যোমকেশ কিন্তু মন্দিরের দরজার কাছে একদম মুখ নিয়ে গিয়ে দেখতে লাগলো ভেতরে। যদিও ভালোভাবে কিছুই দেখা যাচ্ছিল না। যে ভেতরে এসেছিল সে বোধহয় আলো সঙ্গে করেই এসেছিল। এইবার তার হাতে টর্চের আলোটা বাইরের দিকে সামান্য দেখা গেল। ব্যোমকেশ মুখে কিছুই বলছে না। একটু একটু করে সময় কেটে যাচ্ছে, আর রুদ্ধশ্বাসের অপেক্ষার যেন আর শেষ নেই। প্রতিটা সেকেন্ড যেন অনেক বেশি বলে মনে হচ্ছে। কি মনে হতে আমি দোতলায় ব্যালকনির দিকে তাকিয়েছিলাম, আর ঠিক তখনই দেখতে পেলাম দোতলার ব্যালকনির কাছে কে যেন এসে দাঁড়িয়েছে। এতক্ষণ মন্দিরের ভেতরে কে রয়েছে সেটা নিয়ে চিন্তা ছিল, এবার দোতলার ব্যালকনির কাছে কে এসে দাঁড়িয়েছে সেটা নিয়েও চিন্তা হলো। সে কিন্তু একবার এসেই ভেতরের দিকে চলে গেল। সঙ্গে সঙ্গে নিচের দিকে দরজার কাছে আলো পড়তে দেখলাম, এবং দেখা গেল যে জানালার কাছে মাধব দাঁড়িয়ে রয়েছে। ব্যোমকেশ বোধহয় তাকেই দেখতে চেয়েছিল, তাই আমায় বলল, শব্দ না করে মাধবের ঘরের জানলার কাছে যাও। তাকে আস্তে আস্তে বাইরে আসতে বলো। অন্য কেউ যেন তোমাদের কথা শুনতে না পারে। আমি ব্যোমকেশকে ঘটনাটা বললাম যে আমি বারান্দায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, কিন্তু ব্যোমকেশ সে ব্যাপারে কিছুই বলল না। আমি চাতাল থেকে আস্তে আস্তে নেমে জানালার কাছে এসে মাধবকে ডাকলাম। মাধব বলল, আমি এক্ষুনি আসছি। বুঝতে পারলাম মাধবকেও সমস্ত কথা আগেই জানানো হয়েছে। সে বাইরে বেরিয়ে এলো। আমরা আবার হাঁটতে শুরু করলাম মন্দিরের দিকে। একদম কাছাকাছি আসতে বিদ্যাধরবাবু হাতের ইশারায় আমাকে চুপ করে থাকতে বলল। ভেতরে একটা শব্দ হচ্ছিল, অদ্ভুত একটা খড়ঘড়ে শব্দ, যেন কেউ পাথরটা টানছে, এমন একটা শব্দ। এমন শব্দ শুনে আমি অবাক হয়ে চুপ করে বসে রইলাম। একটু পরে ভেতর থেকে কিসের যেন শব্দ হলো সেটা ঠিক বোঝা গেল না। অন্ধকারে ওভাবে কিসের শব্দ সেটা ভালো করে বোঝাও যায় না। একটু পরেই ভেতর থেকে কার যেন গলা শুনতে পেলাম। কেউ যেন আর্তনাদ করে উঠল। কি, এখানেই তো থাকার কথা। বাক্সটা গেল কোথায়? সঙ্গে সঙ্গে ব্যোমকেশ দরজায় ধাক্কা দিল, আর দরজাটা খুলে আমি, ব্যোমকেশ, বিদ্যাধরবাবু ও মাধব ভেতরে গিয়ে ঢুকলাম। সঙ্গে সঙ্গে সামনের দিকে দেখতে পেলাম একটি লোককে। তার চেহারা বেশ ভালোর দিকে, গায়ের রং ফর্সা, মাথায় লম্বা চুল আর গোফদারির জঙ্গলে মুখটা ঢাকা। পরনে একটা লাল রঙের পোশাক, এবং নিচের দিকেও সেই লাল রঙের পোশাক দেখে সাধু বা সন্ন্যাসী বলেই কেউ মনে হয়। সে আমাদের বোধহয় সেখানে আশা করেনি। হঠাৎ আমরা ঢুকে পড়ায় সে যেন একটু অবাকই হয়ে যায়, তারপর বলে ওঠে, এ কি তোমরা এ সময় এখানে কেন? এই প্রশ্নটা তো আমার করা উচিত, তাই না সাধু বাবা? মানে তাই না জীবনমোহন বাবু? লোকটা মানে ওই সাধু বাবা ব্যোমকেশের কথা শুনে কেমন যেন অবাক হয়ে গিয়ে ব্যোমকেশের দিকে তাকালো, তারপরে যেন একটু ইতস্তত করল। ততক্ষণে আমার চোখ গিয়ে পড়েছে অন্যদিকে। ঘরের মেঝে রাধাকৃষ্ণের মূর্তিটার নিচে, যেখানে রাধাকৃষ্ণের পিতলের মূর্তি ছিল, তার একপাশে একটা ছোট ফাঁক মতো তৈরি হয়েছে, এবং তার শেষের দিকটা এখনো টর্চের আলোয় দেখা যাচ্ছে পরিষ্কার। ভেতর থেকে একটা ভ্যাপসা গন্ধ ভেসে আসছে। তবে আরও একটা ব্যাপার যেটা আমি তখনও লক্ষ্য করিনি, পরে লক্ষ্য করেছিলাম। তাই বললাম, ব্যোমকেশ, গুপ্তধন গেল কোথায়? যদি গুপ্তধন এই মন্দিরের মেঝেতে থাকে তাহলে সেটা তো ফাঁকা। সেই তো ব্যোমকেশ বাবু, তাহলে গুপ্তধন কি এখান থেকে আগে কেউ বার করে নিয়েছে? ওই গুপ্তধনে এই পরিবারের যেমন অধিকার আছে তেমন অধিকার আছে আমারও, কিন্তু সেটা এখান থেকে কে নিয়েছে সেটা তোমরাই বলতে পারবে। তার কিছুটা আমি অবশ্যই জানি, তবে তার জন্য যে জমিদার বাবু, কৃষ্ণমোহন বাবু ও বাকি সবাইকে খবর দিতে হবে। আশা করি আমাদের সঙ্গে আপনার আসতে কোনো অসুবিধা হবে না। বিশেষ করে আপনার শরীরেও তো এই পরিবারেরই রক্ত বইছে। এই কথায় ব্যোমকেশ বাদে বাকি সকলেই অবাক হয়ে গিয়েছিল। লোকটাও আপত্তি করল না, শান্তভাবে সে এগিয়ে এলো। বিদ্যাধর এতক্ষণে বাড়ির সবাইকেই জাগিয়ে তুলেছে।
তারপর নিচের বসার করে সবাই মিলে বসলাম। দেখলাম কৃষ্ণমোহনবাবুর স্ত্রীও এসেছেন সেখানে। আমি, বিদ্যাধরবাবু, জমিদারবাবু, তার ছেলে, পুত্রবধূ, রামধন, মাধব এবং কাজের লোক দুজনও রয়েছে। একটা কাঠের চেয়ারে চুপ করে বসে রইলেন জমিদার মশাই। তার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল ব্যোমকেশ। তারপর নীরবতা ভেঙে ব্যোমকেশ বলল, প্রথমেই আমি পরিচয় দিই এই সাধু বাবার। আসলে ইনি কে? আচ্ছা জমিদার মশাই, আপনার নিশ্চয় মনে আছে, আপনি মানে আপনার বাবা যখন এখানে মারা যান তার আগেই আপনার বাবার লেখা একটা কাগজপত্র এবং ডায়েরিতে তার এক ভাইয়ের কথা জানা যায়। আসলে অনেক কম বয়সেই সেই ভাই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। কী কারণে বেরিয়ে গিয়েছিল এবং কেন বেরিয়ে গিয়েছিল সেই সমস্ত ব্যাপারে খুব বেশি কিছু আমি জানিনি। জীবনমোহনবাবু আসলে হলেন আপনার বাবার ভাইয়ের অর্থাৎ আপনার কাকার ছেলে। তার বয়স আপনার থেকে খানিকটা কম, মানে জীবনমোহনবাবু আপনার সম্পর্কে ভাই হয়। বাদবাকি কথা সেটা জীবনমোহনবাবু খুব ভালোই বলতে পারবে। তবে আমার যেটুকু বলা প্রয়োজন তা হলো আপনার পরিবারের সম্পত্তি এবং গুপ্তধনের উপরে যা অধিকার আছে তা জীবনবাবুরও আছে, আর সেটার জন্যই জীবনবাবু এখানে এসেছিলেন। একটা সন্দেহ যে আমার হয়নি সে কথা অস্বীকার করব না ব্যোমকেশবাবু। বারবার যেন মনে হচ্ছিল এই সাধু বাবা আমার অনেক কাছের লোক, কিন্তু কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিলাম না। কোনো কারণে তিনি এখানে এসেছিলেন এবং এখানে এসে সেই গুপ্তধনের কথা আপনাদের বলে আসলে একটা চাল চেলে দিয়েছিলেন। আপনার কথার উত্তর শুনলেই সে বুঝতে পেরে যাবে এখানে গুপ্তধন আছে কিনা। যদি সে গুপ্তধন আপনারা বার করে থাকেন তাহলে সে কথা আপনি বলে দেবেন। আপনি যখন বললেন সেই ব্যাপারে আপনি কিছুই জানেন না, তখন জীবনমোহনবাবু বুঝতে পারলেন গুপ্তধন এখানেই আছে। হয়তো তিনি তার বাবার কাছ থেকে এই মন্দিরের কথাটা শুনেছিলেন এবং মন্দিরে কোথাও সে গুপ্তধন আছে সেটাও শুনেছিলেন। আপনার বাবার সমস্ত কাগজপত্র যদি পুড়ে না যেত তাহলে হয়তো ওই মন্দিরের গুপ্তধনের কথা আপনারা আগেই জানতে পারতেন। তারপরেই কৃষ্ণমোহন বাবুর কাছে আপনার বাবার যে ডায়েরিটা ছিল সেখান থেকেই সামান্য কিছু এই মন্দিরের ব্যাপারে জানতে পারি। তাছাড়া ওনার ভাইয়ের কথাটাও সেখান থেকেই এবং কৃষ্ণমোহন বাবুর কাছ থেকে জানতে পারি। তবে তখনও ভাবতে পারিনি তিনি এখানে ফিরে আসবেন। কিন্তু বাইরের কেউ তো আর এই মন্দিরের ব্যাপারে এত ভালো করে কিছু জানতে পারবে না, বিশেষ করে তার চেনা যদি না হয়। আর ওই মন্দিরের ব্যাপারে যদি না শুনে থাকে তাহলে সে গুপ্তধনের ব্যাপারেও জানবে না। আপনারা নিজেরাই এত ভালোভাবে জানেন না, তাহলে বাইরের লোক কি করে জানবে? এখানেই আমার প্রথম খটকাটা লেগেছিল। যদি কেউ আসে তাহলে সে বাইরের কেউ নয়, ভেতরের কেউ। তারপর কৃষ্ণমোহনবাবুর স্ত্রী রাতের বেলা ভয় পেয়েছিলেন। তিনি ভয় পেয়েছিলেন একটা ছায়া মূর্তিকে দেখে, তার সঙ্গে কাউকে হাসতে দেখে। আসলে ছায়ামূর্তিও তাকে দেখেছিল, তাই ভয় দেখার জন্যই সে হেসেছিল, যাতে তিনি ভয় পান। রাতের বেলা অমন সময়ে বাড়ির কারোর বাইরে থাকার সম্ভাবনাটা খুবই কম। বিদ্যাধরবাবু বেশিরভাগ সময় বাইরে থাকেন। কৃষ্ণমোহনবাবুকেও মাঝে মাঝে ব্যবসার কাজে বাইরে থাকতে হয়। জমিদার মশাই রাতের বেলা বাইরে যেতে পারবেন না, তার অনেক বয়স হয়েছে। একমাত্র বাকি রইল কাজের লোক, এবং কৃষ্ণমোহনবাবু তাকে ভয় দেখাতে পারলে ওই কাজের লোকের চোখ ফাঁকি দেওয়াটা খুব একটা কঠিন ব্যাপার না। কিন্তু তবুও কৃষ্ণমোহনবাবু এমনটা করবেন না। তবে আমার আসল সমস্যাটা হয়েছিল মন্দিরের চাবিটা। আমি এই কারণেই মন্দিরের পুরোহিতের বাড়িতে গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলেছিলাম এবং তার কাছ থেকে জানতে পারি মাত্র 2 দিন আগে তার বাড়িতে রাতের বেলা চোর ঢুকেছিল, কিন্তু চোর কিছু নিয়ে যায়নি। কিন্তু ওই চাবিটা সাধু বাবার কাছে, মানে সম্পর্কে উনি আপনার কাকার ছেলে হবেন, মানে আপনার ভাই। উনি পুরোহিত মশাইয়ের বাড়ি থেকে মন্দিরের চাবিটা চুরি করে সাবান বা কোনো কিছুতে ছাপ তুলে 2 দিনের মধ্যে সেটা দিয়ে নতুন চাবি তৈরি করে এনেছিলেন। এই কারণেই কি আপনি আমার সঙ্গে গিয়ে খোঁজ নিয়েছিলেন গ্রামের বাইরে থেকে নতুন কেউ এসেছে কিনা? হ্যাঁ, সেটা করতে গিয়ে জানা যায় যে বাইরে থেকে এক সাধু বাবা মাঝে মাঝে গ্রামে আসেন, তবে মাঝে মাঝেই তাকে দেখা যায়, সব সময় নয়। তিনি বাইরে কোথায় থাকেন সেই ব্যাপারেও কেউ কিছু জানে না। সাধু বাবাদের ক্ষেত্রে তাদের গায়ে লাল পোশাক দেখলে সাধু বাবা বলে মনে করবে। সাধু বাবা যদি তার গায়ে লাল পোশাক বদলে ফেলে
তখন তাকে সাধারণ মানুষের মতোই মনে হবে, আর কিছুই বোঝা যাবে না। অর্থাৎ তাকে যখন বাইরে বেরোতে হতো তখন তিনি সেই পোশাক পরতেন, এবং বাড়িতে মানে যার বাড়িতে ছিলেন তার বাড়িতে থাকার সময় অতি সাধারণ পোশাকই পরতেন, যাতে সহজে কেউ চিনতে না পারে। আমার খটকা লেগেছিল জমিদার মশাইয়ের কথায়। তিনি বলেছিলেন এই গ্রামের কোনো একটি মেয়েকে তার সাধনার জন্য প্রয়োজন, কিন্তু কৃষ্ণমোহনবাবু খোঁজ নিয়ে জেনেছিলেন তেমন কোনো ঘটনা এই গ্রামে ঘটেনি, এমনকি আশেপাশেও নয়। তার মানে সবই মিথ্যে কথা বলছিলেন তিনি। কিন্তু একজন সাধু মিথ্যে কথা বলতে যাবে কি কারণে? কিন্তু গুপ্তধন যে মন্দিরে আছে সেটা আপনি জানলেন কি করে? আপনার বাবার ডায়েরি আমার কাছেই রয়েছে। ওখানে তিনি বরাবরই বলেছেন তিনি সমস্ত যা কিছু লুকিয়ে রাখার মতো সমস্ত কিছুই ঈশ্বরকে দিয়ে যাবে, আর কেউ খুঁজে পাবে না। ঈশ্বর বলতে তিনি আসলে ওই রাধাকৃষ্ণের মূর্তির কথাটাই বলেছিলেন। এবং আপনার হয়তো মনে আছে, ওই মূর্তি তৈরি করিয়েছিলেন তিনি। মূর্তিটার একটা অদ্ভুত ব্যাপার ছিল, এবং কৃষ্ণের এবং রাধার মূর্তির মধ্যে বেশ খানিকটা দূরত্ব ছিল, এবং নিচের দিকে ভালো করে দেখলে তার মাঝে সামান্য একটা ফাঁক রয়েছে। সেটাই আমার চোখে পড়েছিল। কিন্তু ব্যোমকেশ বাবু, সবই তো বুঝলাম, তবে গুপ্তধন গেল কোথায়? যদি গুপ্তধন এখানেই থাকে তাহলে সেটা এখন কোথায়? আমারও একই প্রশ্ন। আমিও ঠিক আন্দাজ করেছিলাম যে ওখানেই আছে সেই গুপ্তধন, এবং ওই মূর্তির মধ্যে সামান্য বদল ঘটাতে পারলেই সেই পথ খুলে যাবে। কিন্তু বাক্সটা তো ওখানে নেই। এই কথায় ব্যোমকেশ বাদে বাকি সকলের মুখে যেন চিন্তা দেখতে পেলাম। তারপর মনে হলো কৃষ্ণমোহনবাবুর মুখে কোনো চিন্তা নেই, তার মুখে সামান্য হাসি। ব্যোমকেশ চাপাসরে কৃষ্ণমোহনবাবুর দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় আপনার কথাটা বলার সময় হয়ে গেছে কৃষ্ণমোহনবাবু। কৃষ্ণমোহনবাবু সামান্য হাসলেন, তারপর বললেন, ব্যোমকেশবাবু এই ব্যাপারটা দুদিন আগেই সমাধান করতে পেরেছেন, কিন্তু কে তার পেছনে রয়েছে সেটা তিনি দেখতে চাইছিলেন। আর তাই একদিন সন্ধ্যার পর সকলের অলক্ষ্যে বাড়িতে থাকা চাবিটা নিয়ে আমি আর ব্যোমকেশবাবু মন্দিরে ঢুকেছিলাম। বাক্সটা সেখান থেকে আমরাই খুঁজে বার করি। তারপর রাতের বেলা অন্ধকারে সেটা নিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম। তুমি যদি আরেকটু সজাগ থাকতে তাহলে আর এসব কিছু হতো না, বুঝলে? তুমি ঘুমিয়ে পড়েছ বলেই ওই জীবনমোহন বাবু ওইভাবে বাড়িতে আসার সুযোগ পেয়েছে। মাধব একটু মাথা চুলকে জিভ কাটল। জমিদার মশাই বললেন, জীবনমোহন আমাদের পরিবারের লোক, তার শরীরে আমাদের রক্ত বইছে যখন সমস্ত সম্পত্তির অর্ধেকটা তাঁর প্রাপ্য। গুপ্তধনের অর্ধেক তাকে দেওয়ার ব্যবস্থা করা হোক, এবং তিনি এখানে থাকতে চাইলেও থাকার ব্যবস্থাও করে দেওয়া হোক। এতক্ষণ ধরে জীবনমোহনবাবু ওরফে সাধু বাবা চুপ করেছিলেন। এবার তিনি বললেন, আমার কোনো কিছুই চাই না ব্যোমকেশবাবু, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এতদিন ধরে সাধু হয়ে এখানে ওখানে ঘোরাফেরা করেও আমার মধ্যে লোভ থেকে গিয়েছিল। তাই গুপ্তধনের এখানে থাকার সম্ভাবনাটা আন্দাজ করার পরেই আমি এই গ্রামে একজনের বাড়িতে থেকে যাই। চেষ্টা করেছিলাম সেই গুপ্তধন খুঁজে বার করার, কিন্তু ব্যোমকেশবাবু সেটা দূরে সরিয়ে রেখেই বোধহয় আমার চোখ খুলে দিয়েছেন। ওটা আর আমি এখন চাই না। গুপ্তধন তোমাদের যা করার তোমরা তাই করতে পারো সেসব নিয়ে, তবে কয়েকটা দিন আর আমি এখানে থাকতে চাই। স্বাধীনতা ব্যাপারে আমার খুব একটা ধারণা নেই, তবে আমার মনে হয় না জীবনমোহনবাবু সেটা করতে পারবেন। তিনি একটা বন্ধনে আবদ্ধ পড়েছিলেন, এখন সে বন্ধন কেটে গেছে। আমার মনে হয় না আপনারা তাকে এখানে রাখতে পারবেন। কিন্তু যার জন্য এত কিছু হলো সেটা কোথায়? ওই গুপ্তধনের বাক্সটা? এই কথায় কৃষ্ণমোহনবাবু একটু উঠে আবার ঘরে ঢুকলেন। তার হাতে 1 হাত লম্বা আর চওড়া একটা কাঠের বাক্স, বেশ পুরনো একটা কাঠের বাক্স, আর তার উপরে চাদরের মতো কিছু একটা চাপানো রয়েছে। সেটা নিয়ে সামনে টেবিলের উপর রাখতেই সকলেই সেদিকে তাকালো। বাক্সটা ঢাকনা খুলে দিতেই ভেতর থেকে জ্বলতে থাকা অল্প আলোতে ঘরের ভেতরটা যেন চকচক করে উঠল। বাক্সর মধ্যে সোনা ও বেশ কিছু অলংকার ছাড়াও কিছু দামি পাথর রয়েছে। তবে সেই সমস্ত কিছুর ওপর একটা ছোট আঙুলের মতো একটা হলদে রঙের রাধা কৃষ্ণের মূর্তি। সেই দিকে তাকিয়ে জমিদার মশাই বেশ অবাকই হয়ে গেলেন। দূর থেকেই দেখলেন, কিন্তু কিছু স্পর্শ করলেন না। তার চোখে তখন জল দেখা গেল। সকলেই একভাবে দেখছিলাম সেদিকে।
কৃষ্ণমোহনবাবু এগিয়ে গেলেন সাধু বাবার দিকে। তারপর তার পায়ে প্রণাম করে বললেন, কাকা, আপনি চাইলে এই সমস্ত কিছুই আপনি নিতে পারেন। আমাদের এতে কোনো লোভ নেই। জীবন ধারণের জন্য আমাদের যেটুকু প্রয়োজন তার সবটাই আমাদের আছে। আপনাদের আশীর্বাদে ব্যবসা মাঝারি মাপের হলেও চলছে। সব কিছুই আপনি নিতে পারেন, কিন্তু আপনি এখানে থেকে যান, এটা আমি অনুরোধ করব। সাধু বাবার চোখেও জল দেখা গেল। তিনি দুহাতে কৃষ্ণমোহনের মাথার ওপর কৃষ্ণমোহনের মাথার ওপর রেখে ধরা গলায় বললেন, অনেক কিছুই তোরা আমায় দিলি রে বাপ। তার কাছে এই গুপ্তধনের সোনা হিরে এসব কিচ্ছু নয়। এসব আমার কিচ্ছু চাই নে। তোরা এসব রেখে দে। আমি বছরে একবার এখানে ফিরে আসব। মাসখানেক তোদের সঙ্গে থাকবো, তারপর আবার এখান থেকে বেরিয়ে পড়ব। তোরা আমায় আপাতত বিদায় দে। সকালের আগেই আমি বেরিয়ে পড়ব। কৃষ্ণমোহন বাবুর চোখে জল দেখা গেল। সাধু বাবা এগিয়ে এলেন জমিদার মশাইয়ের দিকে। তারপরে জমিদার মশাই এবং তিনি কোলাকুলি করলেন। সাধু বাবা জমিদার মশাইয়ের একটা হাত চেপে ধরলে জমিদার মশাই জড়িয়ে ধরলেন সাধু বাবাকে। এবার না বুঝে না জেনে আমি কিছু বলে ফেলেছি। আমার কথা কিছু মনে করো না ভাই। জমিদার, আমার যে একটা ভাই আছে সে কথা জানতে পেরে আমি আজ সবকিছুই ভুলে গিয়েছি ভাই, সবকিছুই ভুলে গিয়েছি। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম, আর ডালাটা খোলাই পড়ে রইল। যেন মনে হলো ওই দামে হিরে, জহুর, সোনা, দানা, এখানে এগুলো সবই তুচ্ছ। আসলে সত্যিই জমিদার মশাই এবং তার পরিবার আজ গুপ্তধন পেয়েছে, এবং সেই গুপ্তধন পাওয়া হয়েছে ব্যোমকেশের হাত ধরে। গুপ্তধনের কথা বাড়ির সকলেই জানালো, কিন্তু সেই কথা কাউকেই বলা হবে না। সেই বাক্স বন্ধ করে ওই মন্দিরে রেখে আসা হলো। ভোর হওয়ার একটু আগে সাধু বাবা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যাওয়ার আগে তিনি ব্যোমকেশকে বললেন, আপনি কে তা আমি জানি না, তবে আপনার বুদ্ধির প্রশংসা আমায় করতেই হবে। যা বুঝতে আমার অনেক সময় লেগে গেছে তা আপনি মাত্র কয়েকদিনের মধ্যেই বুঝতে পেরেছেন, এবং এটাও পেরেছিলেন যে আজ রাতে আমি এই গুপ্তধন নেওয়ার জন্য এখানে আসব। তাই ওটা সরিয়ে রেখে ভালোই করেছেন। ওইটা যদি আমি হাতে পেতাম তাহলে যে কি হতো আমি সত্যি বলতে পারবো না। সেদিন সকালেই কৃষ্ণমোহনবাবু আমাদের ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে দিলেন। বিদ্যাধরবাবু এবং কৃষ্ণমোহনবাবু দুজনেই ঘোড়ার গাড়ি করে আমাদের স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে এলেন। ফেরার সময় জমিদার মশাইয়ের ঘরে গিয়ে দেখি তিনি চুপ করে বিছানায় হেলান দিয়ে বসে রয়েছেন। আমাদের ঢোকার শব্দ শুনে তিনি চমকে উঠে দাঁড়ালেন। বাবু, এখানে আপনার অনেকগুলো দিন নষ্ট হলো, তবে বিনিময়ে আপনাকে এইটুকু উৎসর্গ করলাম আমি, কারণ আপনি আমাদের যা সাহায্য করেছেন তার কোনো দাম হয় না। তবু এইটুকু যদি আপনি নেন। তাকিয়ে দেখলাম সেই ছোট্ট অ্যালুমিনিয়ামের বাক্সটা, বড়জোর 1 বিঘে মতো হবে। বাক্সটা ব্যোমকেশ খুলতেই দেখতে পেলাম সেই বাক্সের মধ্যে শোয়ানো রয়েছে 1 আঙুল লম্বা সেই রাধাকৃষ্ণের ছোট্ট সোনার মূর্তিটা। ব্যোমকেশ সামান্য হেসে ফেলল। এসবের কোনো প্রয়োজন ছিল না জমিদার বাবু। এত দামি জিনিস আমি রাখতে পারবো না। এর চেয়ে দামি জিনিস আপনি আমায় দিয়েছেন ব্যোমকেশবাবু। আপনার এই সাহায্য আমি কখনো বলবো না। কৃষ্ণমোহনের স্ত্রী জানকী আর বাইরে এলেন না। ব্যালকনি থেকেই সামান্য হেসে আমাদের বিদায় জানালেন। স্টেশন পর্যন্ত এসে আমাদের ট্রেনে করে তুলে দিয়ে গেল বিদ্যাধরবাবু এবং কৃষ্ণমোহনবাবু। রেলগাড়িতে উঠে ব্যোমকেশ বলল, গুপ্তধনের লোভে মানুষ কত কী না করতে পারে, তাই না? ব্যোমকেশ ঠিক কী উদ্দেশ্যে কথাটা বলল সেটা কিন্তু বুঝতে পারলাম না। তবে রেলগাড়ি চলতে শুরু করেছিল, তাই আমি আর কিছু না বলে জানালা দিয়ে বাইরের দিকে তাকালাম। বারবার মনে পড়তে লাগলো এই দৃশ্য। গুপ্তধনের ডালা খোলার পরে সাধু বাবার মুখে হাসি কিংবা লোভের বদলে আমি ভয় দেখতে পেয়েছিলাম। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের নোটিফিকেশন যাতে মিস না হয় তার জন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেল খোলা হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এখানে আপনাদের প্রাইভেসির উপরেও নজর দেওয়া হয়েছে। আপনাদের ভালোবাসার একান্ত কাম্য। ধন্যবাদ।